আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের ক্লাস 8টার সময় নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা কারণবশত 9টার সময় শুরু করতেছি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে রিভিউ অন মেডিসিন ভাইভা। সামনেই মেডিসিন ভাইভা, তার জন্য আমরা আমাদের মেন্টর ভাইয়া সাকিব ইর্তেজা ভাইয়াকে দিয়ে আমরা একটি রিভিউ ক্লাস করাচ্ছি। ক্লাসটি এখন আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা আপনাদের যারা আছেন তারা লিঙ্ক গুলো শেয়ার করে দিতে পারেন, আমাদের ক্লাসটা সবার জন্য ওপেন করা। সাকিব ভাইয়া। ভাইয়া ওকে ভাইয়া। জি ভাইয়া, শুরু করতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। তাহলে আমার ভিডিও অন করলাম, হ্যাঁ, জাস্ট বলে বলার। জি ভাইয়া, জি ভাইয়া। ওকে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন আশা করি। আমাদের সরি আজকে ক্লাসটা একটু ডিলে হয়ে গেল, 8টা থেকে 9টা বেজে গেছে। সবার আগে বলে রাখি যে আমাদের সামনে মেডিসিন ফাইনাল পপে ভাইবা শুরু হচ্ছে। আর ওল্ড ফিফথ ইয়ারের পরীক্ষা সম্ভবত নভেম্বরে শুরু হবে। তো ভাইবার সম্পর্কে আমাদের আজকে যেটা হলো, আমরা আজকে আসলে বলবো হচ্ছে যে ভাইবার আসলে একটা ক্যাটাগরিটা কিভাবে আমরা ভাইবাটা আসলে নেই, অথবা পরীক্ষা হলে ভাইবাটা কিভাবে শুরু হয়, কয়টা বোর্ড থাকে, সামথিং সামথিং। ওকে। সবার আগে শুরু করি যে আমরা যে মেডিসিনে যে পরীক্ষাটা আমরা নেই সেটা আসলে যেটা আমরা বলি বলি আমরা হলো গিয়ে ক্লিনিক্যাল এক্সাম, যেটা সেটার টোটাল নাম্বারটা হলো গিয়ে 300। এর মধ্যে 50 নাম্বার থাকে হলো অসপিতে, 10টা স্টেশন থাকে, প্রতিটা স্টেশনে 5 নাম্বার করে, 5×10 = 50। নেক্সট থাকে হলো 3টা বোর্ড, ভাইবা বোর্ড থাকে। এর মধ্যে বোর্ড এ, বোর্ড বি এবং বোর্ড সি। এর মধ্যে যেটা হলো বোর্ড এ, যেটা বোর্ড এটা সাধারণত শুরু করা হয় হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম অথবা ইসিজি দিয়ে, এটাকে বলা হয় বোর্ড এ। এবং এর টোটাল নাম্বারটা হলো 50 নাম্বার। বোর্ড বি, বোর্ড বিটা শুরু হয় রেসপিরেটরি সিস্টেম দিয়ে এবং এর মধ্যে থাকে চেস্ট এক্সরে, এর মধ্যে থাকে হলো 50 নাম্বার। আর যেটা হলো বোর্ড সি, এটা হলো পেডিয়াট্রিক্স বোর্ড। এখানে ইনস্ট্রুমেন্ট থাকবে, পিক্টোরিয়াল থাকবে, এক্সরে থাকবে, এর নাম্বার 50। তাহলে টোটাল ভাইবার নাম্বার 150, অসপি নাম্বার 50, ও টোটাল 200। আর বাকি যে 100 নাম্বার, এর মধ্যে থাকবে হলো শর্ট কেস এবং লং কেস। এর মধ্যে লং কেসে থাকবে হলো 50 নাম্বার এবং শর্ট কেসে 50 নাম্বার। শর্ট কেসে 50-র মধ্যে ভাগ করতে হবে 30 নাম্বার আর 20 নাম্বার। এর মধ্যে 30 নাম্বারটা হলো মেডিসিনের পক্ষে, আর 20 নাম্বার হলো গিয়ে পেডিয়াট্রিক্স এর পক্ষে। তো ইউজুয়ালি আমি পরীক্ষা হলে যেটা দেখি, স্যাররা যেটা করে যে 30 নাম্বারের শর্ট কেসের জন্য মিনিমাম 2টা কিংবা 3টা শর্ট কেস করতে দেয়। আর যদি কেউ খুব ভালো পারে ক্লিনিক্যাল কোশ্চেন বুঝতে পারে, তাহলে বেশিরভাগ সময় একটা করেও অনেক সময় ছেড়ে ছেড়ে দেয়। ডিপেন্ড করে সে কার ভাগে কি পড়ে। আর লং কেস যে পরীক্ষাটা হয় সেটাতে আমরা সবাই সবাই জানি যে আমরা আগে আসলে হলো পরীক্ষা শুরু করি, এটা একটা লং কেস আপনাকে দেওয়া হবে। আপনি লং কেস লেখা শুরু করবেন, তারপর আপনি স্যারকে প্রেজেন্ট করবেন। তো কমনলি যেটা দেখি আমি, স্যাররা যেটা বলে যে লং কেসে যে খাতা, যেটা খাতাতে থাকে আপনার টোটাল থাকে হলো গিয়ে 15 নাম্বার। আর বাকি 35 নাম্বারের মধ্যে আপনার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকে হলো 15 নাম্বার, এই 15, 15, 30। আর 20 নাম্বারটা হলো গিয়ে আপনার হলো পেশেন্টে আপনি কি কি ফাইন্ডিং পেয়েছেন সেই ফাইন্ডিংটা প্রেজেন্টেশন করা, স্যারের কাছে হলো ক্রস কোশ্চেনিং করা, তারপরে স্যারকে অ্যান্সার দেওয়া, এগুলো হলো 20 নাম্বার। তো টোটাল 50 নাম্বার। এটা হলো জাস্ট একটা অ্যাজ ইউজুয়াল, এটা নিয়ে কোথাও কোনো ক্লিয়ারলি লেখা নাই। আমি এতদিন প্র্যাকটিস করতে করতে দেখলাম যে স্যারা এইভাবে আসলে পরীক্ষাটা এভাবে নেয়। তো আমি আজকে একটু প্রেজেন্টেশন গুলো বলি। ধরেন যে প্রথমে যেটা শুরু হয় বোর্ড এ। বোর্ড এ তে ঢোকার পরে আপনাকে স্যার বলবে যে একটা ইসিজি নেওয়ার জন্য। আমরা কমনলি এমবিবিএস এর ফাইনাল প্রফে 4টে ইসিজি আমরা ইউজ করি। এর মধ্যে 1 নাম্বার ইসিজিটা হলো গিয়ে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, 2 নাম্বারটা হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, 3 নাম্বারটা হলো গিয়ে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্টেইন প্যাটার্ন, আর 4 নাম্বারটা হলো গিয়ে কমপ্লিট হার্ট ব্লক। এছাড়াও আরো 2টা ইসিজি থাকে, এগুলো খুবই রেয়ারলি রেয়ারলি দেওয়া হয়। এর মধ্যে একটা হলো গিয়ে সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আর আরেকটা হলো গিয়ে ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ওকে। তাহলে আমরা একটু আজকে একটু প্রথমে
ইসিজি গুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তো আমি যেটা দেখি স্যাররা প্রথমে যে বেশ যারা প্রথমে যায় ওদেরকে জিজ্ঞেস করে যে হলো আপনি ইসিজিটা নেন এবং ইসিজিটা আপনার কাছে একটু ডিসক্রাইব করেন। সো সাধারণত যেই পেশেন্টের আমরা ইসিজি নিলাম সেটা যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, কমনলি আমরা যেটা ইউজ করি সেটা হলো এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তো আপনি যখনই স্যারের কাছে যখনই প্রেজেন্ট করবেন মনে রাখবেন যে অবশ্যই এসটি এলিভেশন কোন কোন ওয়ালে আছে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, এবং কোন কোন ওয়ালে আছে সে অনুসারে পেশেন্টের ওটা হলো কোন ওয়াল সেটা আপনি ধরেন যে একটা পেশেন্টের ইসিজিতে যদি V1 থেকে V4 যদি এসটি এলিভেশন থাকে সেটাকে আমরা বলি এন্টারোসেপ্টাল ওয়াল। অথবা কোনো পেশেন্টের যদি ইনফিরিয়র ওয়াল যেমন 2, 3 ABF এ যদি এসটি এলিভেশন থাকে সেটাকে আমরা বলি ইনফিরিয়র ওয়াল। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা পেশেন্টকে ডায়াগনোসিস করার সময় মাইক্রো ইনফ্রাকশন বলার সময় অবশ্যই এটা কি টাইপের মাইক্রো ইনফ্রাকশন, এটা কি এসটি এলিভেটেড অথবা নন এসটি এলিভেটেড এটা বলবো। আর পেশেন্টের কোন ওয়ালে এমআই হয়েছে সেই ওয়ালটা অবশ্যই উল্লেখ করতে হবে। আর একটা বড় কথা হলো পেশেন্টের ইসিজি তে প্যাথোলজিক্যাল কিউ আছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে স্যারকে অবশ্যই দেখাইতে হবে। 2 নাম্বার কোশ্চেন, আপনি যখনই পেশেন্টকে তাকে বলে ফেলবেন যে এটা একটা এমআই এর পেশেন্ট, তো স্যার আপনাকে জিজ্ঞেস করবে যে নতুন গাইড নতুন যে বই আমাদের ডেভিডসন 24th এডিশনে এখানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কয় ধরনের। হ্যাঁ, এই যে এসটি এলিভেটেড এবং নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এই দুইটা টার্ম বর্তমানে এখন আর ইউজ করা হয় না, যদিও আমরা ক্লিনিক্যালি ইউজ করি। এখন বর্তমানে এমআই কে বলা হচ্ছে 5 ধরনের এমআই বলা হয়েছে। হ্যাঁ, এর মধ্যে প্রথম এমআইটা হলো গিয়ে যদি কোনো হার্টের ব্লাড সাপ্লাই দ্যাট ইজ করোনারি আর্টারির মধ্যে যদি থ্রম্বাস ফর্মেশন হয় এবং তখন যদি এমআই হয় সেটা হলো টাইপ 1 এমআই। টাইপ 2 এমআই হলো গিয়ে যখন দেয়ার ইজ এ ইমব্যালেন্স বিটুইন অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অফ হার্ট, সেটা হলো এটার কারণে যদি এমআই হয় সেটা টাইপ 2 এমআই, দ্যাট ইজ আনস্টেবল অ্যাঞ্জাইনা থেকে যদি মাইক্রোল ইনফ্রাকশন হয়। টাইপ 3 এমআই যেটা হলো গিয়ে সাডেন মায়োকার্ডিয়াল সাডেন টিপিক্যাল চেস্ট পেন, সাথে হলো গিয়ে ইসিজি ফাইন্ডিংস সাজেস্টিভ অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এবং সাথে হলো ট্রপোনিনাই পজিটিভ, সেটা হলো টাইপ 3 এমআই। আর টাইপ 4 এমআই যদি হলো গিয়ে কোনো পেশেন্টের এনজিওগ্রাম করার সময় পেশেন্টের সেখানে ব্লক ধরা পড়ছে এবং পেশেন্টকে আপনি হলো গিয়ে পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন করবেন। যদি কোনো পেশেন্টের পিসিআই করার সময় যদি এমআই হয় সেটা টাইপ 4 এমআই। আর টাইপ 5 এমআই হলো গিয়ে কোনো পেশেন্টকে যদি সিএবিজি করার সময় দ্যাট ইজ করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং করার সময় এমআই হয় টাইপ 5 এমআই। এটা জাস্ট একটু মনে রাখবেন, রিসেন্টলি স্যারেরা জিজ্ঞেস করছে যেটা এমআই ক্লাসিফিকেশন কয় ধরনের। আপনি যখনই এমআই ডেফিনেশন বলে ফেলবেন সেকেন্ড কোশ্চেন আপনার কাছে জিজ্ঞেস করবে যে মেনশন দ্য বেসিক ম্যানেজমেন্ট অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তো আপনি এটা বলে ফেলবেন কি কি করবেন। এখানে অবশ্যই মনে রাখবেন দুইটা ড্রাগের নাম অবশ্যই মনে রাখবেন। এখানে নতুন ডেভিডসন 24th এডিশনে মেটোপ্রোলোল এই ড্রাগটার কথা উল্লেখ করা হয়েছে, এবং অবশ্যই একটা ড্রাগ বলবেন যেটা হলো ইকোস্পিন, এটা তো আমরা অবশ্যই বলি, এবং সাথে এখন ক্লপিডোগ্রালের সাথে সাথে টিকা গ্যালোর এই ওষুধটার নামও বলা হয়েছে গেল। তারপর আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি এমআই ম্যানেজমেন্ট করলেন, ধরেন যে আপনার পেশেন্ট আপনার কাছে এখন আসছে এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন নিয়ে। এখন পেশেন্টটাকে আপনি কিভাবে আপনার স্পেসিফিক ম্যানেজমেন্ট কি হবে। এখন মনে রাখবেন যখনই আপনাকে স্পেসিফিক ম্যানেজমেন্ট সম্পর্কে বলা হবে অবশ্যই আপনি পেশেন্টের সময় অনুসারে ট্রিটমেন্ট করবেন। ধরেন পেশেন্টটা যদি আপনার কাছে চেস্ট পেনের প্রথম 2 ঘন্টার মধ্যে চলে আসে তাহলে আপনার অবশ্যই ট্রিটমেন্ট প্ল্যান হবে ইমার্জেন্সি এনজিওগ্রাম ফলোড বাই পিসিআই। পেশেন্ট যদি আপনার কাছে 2 ঘন্টার পরে আসে কিন্তু 12 ঘন্টার মধ্যে আসে তাহলে আপনার ড্রাগ অফ চয়েস হবে হলো গিয়ে অ্যান্টি থ্রম্বোলাইটিক এজেন্ট, দ্যাট ইজ এলটি প্লাস অর এটি প্লাস। আর পেশেন্ট মনে রাখবেন স্টেপটোকাইনাস এই মুহূর্তে বইয়ে লেখা নাই। আর পেশেন্ট যদি আপনার কাছে 12 ঘন্টার পরে আসে তাহলে আমাদের নতুন ড্রাগ আসছে লো মলিকুলার হেপারিন এনোক্সাপারিন অথবা ফন্ডাপ্যারিনাক্স। তাহলে অবশ্যই মনে রাখবেন স্যাররা আপনার কাছে স্পেসিফিক ম্যানেজমেন্ট শুনতে চাবে। আপনি যখন স্পেসিফিক ম্যানেজমেন্ট বলে ফেলবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য ইমিডিয়েট কমপ্লিকেশনস অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে ফেলবেন। এবং মনে রাখবেন যে স্যার কমনে যেটা শুনতে চায় হোয়াট আর দ্য কমন কার্ডিয়াক অ্যারিথমিয়া অকার আফটার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এর মধ্যে কমনলি যেটা বলবেন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এই দুইটার কথা অবশ্যই আপনাকে বলতে হবে। মনে রাখবেন এখানে একটা নেগেটিভ কোশ্চেন করে যে কোন অ্যারিথমিয়া মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার পরে হয় না, সেটা হলো গিয়ে সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ওকে, আর আরেকটা হলো গিয়ে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন খুবই কমনলি হয়। তারপর আপনাকে জিজ্ঞেস করা হবে একটা পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলো এই পেশেন্টের চেস্ট পেনটা আপনাকে একটু ব্যাখ্যা করেন। আপনি ব্যাখ্যা করবেন অবশ্যই মনে রাখবেন যে রেট্রোস্টর্নাল চেস্ট পেন কোথায় রেডিয়েট করে অবশ্যই সুন্দর করে বলবেন। সেকেন্ড আপনাকে জিজ্ঞেস করা হবে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা 2 নাম্বার।
এরপরে কোশ্চেন করা হবে, মেনশন দ্য ইন আর্জেন্ট ইনভেস্টিগেশন অফ মাইক্রোল ইনফ্রাকশন। মনে রাখবেন যে পাঁচটা ইনভেস্টিগেশন কথা অবশ্যই মনে রাখবেন। এর মধ্যে প্রথমটা হলো ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। দুই নাম্বারটা হলো কার্ডিয়াক মার্কার, দ্যাট ইজ ট্রপোনিনাইন। তিন নাম্বারটা হলো একটা ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার। চার নাম্বারটা হলো গিয়ে সেরাম ক্রিয়েটিনিন। আর পাঁচ নাম্বার লিপিড প্রোফাইল। এই পাঁচটা আপনাকে বেসিক করতে হবে। করার ফলে আপনি সেই ট্রিটমেন্ট করলেন। তারপর আপনাকে বলবে যে একটা পেশেন্ট, এমআই পেশেন্টকে আপনি লাইফস্টাইল মডিফিকেশন কি কি অ্যাডভাইস দিবেন, সুন্দর একটা চার্ট দেওয়া আছে, কি কি করতে চান এটা অবশ্যই বলবেন। তারপর আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য লেট কমপ্লিকেশনস অফ মাইক্রো ইনফ্রাকশন। এটা অবশ্যই পড়বেন। তাহলে এমআই মোটামুটি একটু গেল। এরপর হচ্ছে কমন আমাদের যে ইসিজি, সেটা হলো গিয়ে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। মনে রাখবেন যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে স্যার একটু ঘুরায় কোশ্চেন করে, হ্যাঁ। সবার আগে স্যাররা বলে যে এই পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যে পেলা, তুমি এই পেশেন্টের পালস কেমন পাবা? তাহলে ইরেগুলার পালস। তারপর আপনাকে ইসিজি তে বলবে যে এই ইসিজি তে যে ইরেগুলার পালস এটা আমাকে দেখাও। তাহলে দেখাবেন যে আর ইন্টারভাল ইরেগুলার। তারপর আপনাকে বলবে যে তাহলে এই পেশেন্টের হার্ট রেট কত আমাকে কাউন্ট করে দেখান। তাহলে আপনি হলো গিয়ে, আমরা যেভাবে শিখছি যে 30টা লার্জ স্কোয়ার কাউন্ট করে সেখানে নাম্বার অফ কিউআরএস কমপ্লেক্স ইন্টু 10 দিয়ে গুণ করে হার্ট রেট কাউন্ট করবো। সেকেন্ড কোশ্চেন হবে, দ্য থার্ড কোশ্চেন হবে, হোয়াট আর দ্য কমন কজেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখানে মনে রাখবেন আপনি যখনই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কজ বলা শুরু করবেন, স্যার আপনি কাউন্ট করবে কয়টা বলেন। মনে রাখবেন মিনিমাম 5টা কজ বলার চেষ্টা করবেন। এর মধ্যে অবশ্যই লোন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মাইট্রাল স্টেনোসিস, রিমোট তারপরটা হলো গিয়ে যেটা হলো গিয়ে আমার ইসকেমিক হার্ট ডিজিজ, থাইরোটক্সিকোসিস, চেস্ট ইনফেকশন বাদ দিবেন না, হ্যাঁ। এখানে একটা কথা, আমার একটা ক্লিনিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবে আপনাকে। একটা পেশেন্ট আপনার কাছে মায়োকার্ডিয়াল, একটা পেশেন্ট আপনার কাছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আসছে। আপনি এই পেশেন্টের যদি প্রিকর্ডিয়াম অস্কালটেশন করেন, আপনি কি ফাইন্ডিং এক্সপেক্ট করেন? তাহলে আমরা কি বললাম যে মাইট্রাল স্টেনোসিসের কারণে আমরা এএফ হয়। তাহলে মাইট্রাল স্টেনোসিস প্রিকর্ডিয়াম ফাইন্ডিংস কি? দ্যাট ইজ মিড ডায়াস্টোলিক মারমার এবং লাউড ফাস্ট হার্ট সাউন্ড, দ্যাট ইজ দ্য আনসার। সেকেন্ড কোশ্চেন করবে, আপনি যদি একটা পেশেন্টের যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পান, আপনি কি পেশেন্টের থাইরয়েড প্রোফাইল চেক করবেন? অবশ্যই চেক করবেন, কারণ থাইরোটক্সিকোসিস ক্যান কজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তারপরে পরের কোশ্চেনটা হলো গিয়ে, একটা পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করছে ফলোইং ফিভার, এটা কি ধরনের জ্বর হতে পারে? তাহলে মনে রাখবেন, যেহেতু আমরা বললাম চেস্ট ইনফেকশন, তার মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর চেস্ট ইনফেকশন ক্যান কজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই হলো মেন কাজ। তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট আপনি ডায়াগনোসিস করলেন, কজ বলে ফেললেন। এখন আপনি একটা পেশেন্টকে অ্যাট্রিয়াল ট্রিটমেন্ট করেন, তাহলে আপনি ট্রিটমেন্ট বললেন যেটা পারোক্সিজমাল, প্রোগ্রেসিভ অথবা অ্যাসিম্পটোমেটিক বলে বলেন। এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের একটা পেশেন্টকে আপনি যখন অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ শুরু করবেন, আপনি কি কোনো স্কোরিং করতে চান অথবা মেল ফিমেলের ক্ষেত্রে দেখতে চান? অবশ্যই বলবেন যে জি স্যার, এখানে একটা স্কোরিং সিস্টেম আছে, চার্ট ভার্স স্কোর। যেখানে আমরা দেখি হলো সি ফর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এইচ ফর হাইপার টেনশন, এ ফর এইজ মোর দেন 74 ইয়ার্স, সামথিং সামথিং। এই স্কোরিংটা মনে রাখবেন যে এই স্কোরটার উপর ডিপেন্ড করে একটা পেশেন্টকে আপনি অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ, দ্যাট ইজ ওয়ারফেরিন, শুরু করবেন কিনা ডিপেন্ড করে। তারপর এরপর একটা কোশ্চেন করে যে হলো একটা একটা ফিব্রিলেশনের পেশেন্ট ইউজুয়ালি ওর প্রেজেন্টেশন কি হয়। মনে রাখবেন প্রেজেন্টেশন দুইটা, একটা হলো স্ট্রোক আর হার্ট ফেল। তাহলে আমার মোটামুটি এএফ এর এখানে একটু বিশেষ হল। সেকেন্ড যে সবচেয়ে কমন ইসিজি, সেটা হলো কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লকে সারা যেটা শুনতে চায় যে হলো, আমরা সাধারণত জানি যে পিআর ইন্টারভাল, হার্ট ব্লকের ক্ষেত্রে পিআর ইন্টারভালটা হলো গিয়ে ডিসোসিয়েশন হয়। তার মানে পিআর ইন্টারভাল মেনে চলে না, এক এক জায়গায় এক এক রকম। তাহলে অবশ্যই মনে রাখবেন পিয়ারিটাল ডিসোসিয়েশন, এবং সাথে থাকবে হলো গিয়ে ব্র্যাডিকার্ডিয়া। এবং এখানে কোশ্চেন করবে যে আপনি যদি একটা পেশেন্টকে যদি কমপ্লিট হার্ট ব্লক পেয়ে যান, আপনি কি পেশেন্টে জেভিবি চেক করবেন? বলবেন যে হ্যাঁ অবশ্যই চেক করবো, কারণ দেয়ার উইল বি এ ক্যানন বল ওয়েভ ইন কেস অফ কমপ্লিট হার্ট ব্লক। সাবজেক্ট একটা ফেভারিট কোশ্চেন আছে, কমপ্লিট হার্ট ব্লকের কয়েকটা কজ বলেন। কমপ্লিট হার্ট ব্লকের কজের মধ্যে আপনারা সবাই জানেন ইডিওপ্যাথিক কজ, ফাইব্রোসিস, এগুলো সবাই জানেন। কিন্তু কিছু আনকমন কজ, যেমন ধরেন যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, চ্যাগাস ডিজিজ আর সার্কোইডোসিস, এই তিনটা কজ একটু বলবেন। এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করে মেনশন ওয়ান রেসপিরেটরি কজ অফ কমপ্লিট হার্ট ব্লক। এখানে উত্তর হবে হলো গিয়ে সার্কোইডোসিস। আর মেনশন ওয়াজ ইনফেক্টিভ কজ অফ হার্ট ব্লক, দ্যাট ইজ চ্যাগাস ডিজিজ। আর মেনশন ওয়ান ফিভার কজ অফ হার্ট ব্লক, সেটা হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ওকে। এখান থেকে পরে কোশ্চেন হবে পেশেন্টকে আপনি কি ট্রিটমেন্ট করবেন। তাহলে মনে রাখবেন পেশেন্ট যদি অ্যাসিম্পটোমেটিক হয় কোনো ট্রিটমেন্ট লাগবে না। পেশেন্ট যদি
হার্ট ব্লক থাকে এবং সাথে যদি ইনফিরিয়র মাইক্রো ইনফ্রাকশন থাকে এবং ব্র্যাডিকার্ডিয়া থাকে, পেশেন্টকে দিবেন হলো অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন যদি কাজ না করে তাহলে আপনি ট্রিটমেন্ট দিবেন হলো টেম্পোরারি পেসমেকার। আর টেম্পোরারি পেসমেকারের দেওয়ার 2 উইকস পরে যদি পেশেন্টের হার্টের নর্মালি ব্যাক না করে, তাহলে ট্রিটমেন্ট হবে হলো গিয়ে পার্মানেন্ট পেসমেকার। এই মোটামুটি এটা আমাদের হার্ট ব্লকের ট্রিটমেন্ট। ফোর্থ ইসিজিটা হলো গিয়ে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন প্যাটার্ন। আমরা সবাই জানি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে আমরা কি বলি, সাধারণত বলি যে আর ওয়েভ ইন ভি5 এবং সাথে যদি এস ওয়েভ ইন ভি1, দুইটার যোগফল যদি 7 লার্জ স্কোয়ার অথবা 35 স্মল স্কোয়ারের বেশি হয়, সেটাই হলো গিয়ে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে আমরা এটা বলে ফেলবো। বলার পর 2 নম্বর আপনাকে বলবে যে তাহলে হাইপার টেনশন লেফট হাইপারট্রফি, তাহলে লেফট হাইপারট্রফি কয়টা কজ বলেন, কজ বলে ফেলবেন। তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে এই যে আপনি স্ট্রেইন প্যাটার্ন বললেন, স্ট্রেইন প্যাটার্ন মানে কি। দেখবেন যে আমাদের পেশেন্টের যে এসিটা থাকে ইউজুয়ালি, যেটা আমাদের অস্পিওতে আসে পরীক্ষা দিই আমরা, এই ইসিজিটার ভি5 ভি6 এবং 1 এভিএল, দ্যাট ইজ ল্যাটারাল ওয়াল এবং হাই ল্যাটারাল ওয়াল, এই 4টা ওয়ালে দেখবেন টি ইনভার্সন আছে। এবং এই টি ইনভার্সন যখন থাকবে সেটাকে বলা হয় স্ট্রেন প্যাটার্ন। তাহলে আমার এলভিএইচ উইথ স্ট্রেন প্যাটার্নে বলে ফেলাম। তখন আপনাকে জিজ্ঞেস করবে তাহলে এই পেশেন্টটাকে আপনি কি 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 ইনভেস্টিগেশন করবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, কিভাবে আগাবেন, বলে ফেলেন। এখন আপনার যখন ইসিজি শেষ হয়ে গেল, ইসিজি শেষ হওয়ার পর সাধারণত ইসিজির বোর্ডটাতে আমরা সাধারণত হলো ডায়াবেটিস মেলাইটাস অথবা এন্ডোক্রাইন দিয়ে থাকি। সেখান থেকে 2 নম্বর কোশ্চেন হবে হলো গিয়ে ডায়াবেটিস মেলাইটাস থেকে সাবজেক্ট সবচেয়ে কমনলি কোশ্চেন হয়, হাউ টু ডায়াগনোজ ডায়াবেটিস ইন এ পেশেন্ট। 2 নম্বর অবশ্যই এটা পারবে সবাই। এরপর কোশ্চেনটা হবে হলো গিয়ে মেনশন এ কমপ্লিকেশন অফ ইমিডিয়েট কমপ্লিকেশন অথবা লেট কমপ্লিকেশন ডায়াবেটিস মেলাইটাস। 2 নম্বর। 3 নম্বরে হবে হলো গিয়ে হাউ টু ডিফারেন্সিয়েট ক্লিনিক্যালি ফ্রম হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড হাইপারগ্লাইসেমিয়া। এটা স্যারদের খুব ফেভারিট কোশ্চেন। পালস, ব্লাড প্রেশার এবং রেসপিরেটরি রেট এবং অ্যাসিটন ব্রেথ দিয়ে আপনি কিভাবে ক্লিনিক্যালি একটা হাইপোগ্লাইসেমিয়া থেকে হাইপারগ্লাইসেমিয়াকে ডিফারেন্স করবেন, এটা অবশ্যই পড়বেন। সেকেন্ড কোশ্চেন হবে যখন আপনি বলে ফেলেন তখন আপনাকে বলবে যে এ ডায়াবেটিক পেশেন্ট ওয়াজ ব্রট আনকনশাস টু দ্য ইমার্জেন্সি, হোয়াট ক্যান বি দ্য কজেস। আপনি বলবেন আর হাইপোগ্লাইসেমিয়া আছে, ডায়াবেটিক কিটোসিডোসিস আছে, হাইপারগ্লাইসেমিক স্টেট আছে। বলে ফেলার পর আপনাকে বলবে যে এই যে আপনি বললেন যে ডায়াবেটিক কিটোসিডোসিস এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি। 3টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ছাড়া জানতে চাই। একটা হলো গিয়ে ব্লাড সুগার লেভেল 11.2 বেশি থাকলে, 2 নম্বরটা হলো এভিডেন্স অফ কিটোন বডি ইন ব্লাড, আরেকটা হলো গিয়ে এসিডোসিস, এটা পিএইচ, এটা আর্টেরিয়াল ব্লাড অ্যানালিসিস, পিএইচ এসিডোসিস। তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ডায়াবেটিক কিটোসিস ডায়াগনোসিস করলেন, এখন আমাকে মেনশন দ্য বেসিক ম্যানেজমেন্ট প্ল্যান অফ ডায়াবেটিক এসিডোসিস, বলে ফেললেন। তারপর একটা কোশ্চেন জিজ্ঞেস করে স্যার যে ডায়াবেটিক কিটোসিডোসিস এবং হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট, এই 2টা ডিজিজের মধ্যে আপনি কমনলি কিভাবে ডিফারেন্স করবেন। মনে রাখবেন যে 2টা কথা তারা শুনতে চায় যে ডিহাইড্রেশন কার বেশি থাকবে। মনে রাখবেন ডিহাইড্রেশন বেশি থাকবে হলো গিয়ে হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেটে থাকবে। কিটোন বডি প্রেজেন্ট থাকবে ডায়াবেটিক কিটোসিডোসিসে, এইচএসএস এ অ্যাবসেন্ট থাকবে। হ্যাঁ। আরটা মনে রাখবেন যে ভিসকোসিটি বাড়বে, যেটা হলো ভিসকোসিটি বাড়বে হলো গিয়ে এইচএসএস এর, নর্মাল থাকবে ডিকে তে। ওকে। আর প্লাজমা অসমোলারিটি বেশি থাকবে হলো এইচএসএস এর, ডিকে তে নর্মাল থাকবে। তো দুইটার মধ্যে ট্রিটমেন্ট ডিফারেন্স কি। ট্রিটমেন্ট ডিফারেন্স হলো গিয়ে একজন পেশেন্টের ইনসুলিন দিতে হবে 0.1 ইউনিট পার কেজি বডি ওয়েটে, আর আরেকটা পেশেন্টের ডিকের ক্ষেত্রে আর এইচএস এর ক্ষেত্রে আপনাকে ইনসুলিন দিতে হবে হলো 0.05 ইউনিট পার কেজি বডি ওয়েটে। 2টা পেশেন্টের ম্যানেজমেন্ট প্ল্যান সেম, খালি মনে রাখবেন যে হাইপার অসমোল হাইপারগ্লাইসেমিক স্টেটের ভিসকোসিটি অনেক সময় ক্যান কজ দ্য অ্যাকুট মাইক্রো ইনফ্রাকশন অথবা স্ট্রোক। এই কারণে এখানে পেশেন্টকে ইনজেকশন লো মলিকুলার হেপারিন দেওয়া লাগতে পারে। ওকে। এরপরে কোশ্চেন স্যার জিজ্ঞেস করবে আপনাকে যে মেনশন সাম নিউয়ার অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। এর মধ্যে স্যারদের খুব পছন্দের একটা কোশ্চেন আছে যে ডিপিপি4 ইনহিবিটর কি জিনিস, এটা একটা কোশ্চেন। 2 নম্বরটা হলো গিয়ে জিএলপি1, দ্যাট ইজ গ্লুকাগন লাইক পেপটাইড 1 অ্যানালগ কি জিনিস, আর এসজিএলটি2 কি জিনিস। মনে রাখবেন যে এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে আপনাকে, মেনশন ওয়ান ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দ্যাট ক্যান বি ইউজড ইন হার্ট ফেলিওর। কোন ড্রাগটা? এটা হলো এসজিএলটি2 ইনহিবিটর, দ্যাট ইজ এম্পাগ্লিফোজিন। ওকে। আর আমাদের সবচেয়ে নিউয়ার ড্রাগস এর মধ্যে আছে ডিপিপি4 ইনহিবিটরস, দ্যাট ইজ লিনাগ্লিপটিন, ভিল্ডাগ্লিপটিন আর সিটাগ্লিপটিন। মনে রাখবেন যে পরীক্ষা হলো অবশ্যই এই তিনটা গ্রুপের ড্রাগ, ডিপিপি4 ইনহিবিটর, জিএলপি1 অ্যানালগ এবং এসজিএলটি2, এই 3টা ড্রাগের অবশ্যই 3টা গ্রুপের ড্রাগের নাম পড়ে আসবেন এবং অবশ্যই
কিভাবে কাজ করে পড়ে আসবেন, এটা স্যারা খুব জিজ্ঞেস করে। ডায়াবেটিসের পরে এই গ্রুপে আরেকটা পার্ট হলো কি এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন থেকে স্যারদের খুব ফেভারিট কোশ্চেন দুইটা, একটা হলো থাইরয়েড আর একটা হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড। থাইরয়েড থেকে আমি এখন পর্যন্ত যেটা দেখলাম, যেটা হলো সবাই খুব হাইপোথাইরয়েডিজম খুব পছন্দ করে। হাইপোথাইরয়েডিজমের বেসিক ইনভেস্টিগেশন, বেসিক ম্যানেজমেন্ট প্ল্যান কি করবেন, এই দুটো জিজ্ঞেস করে। আর হাইপোথাইরয়েডিজমের সবচেয়ে কমন কয়টা কজ জিজ্ঞেস করে। আর কজ বলার পর এখন জিজ্ঞেস করে আপনি কি কোনো অ্যান্টিবডি করবেন, যে একটা অ্যান্টিবডির নাম শুনতে চায়, যেটা হলো অ্যান্টি থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি শুনতে চায়, এবং এটা পজিটিভ ফর হাসিমোটো থাইরয়েডাইটিস। সেকেন্ড আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি অ্যান্টি টিপিও অ্যান্টিবডি ছাড়া আর কোনো অ্যান্টিবডির নাম শুনছেন কিনা। বলবেন যে হ্যাঁ আমি আপনার নাম শুনছি, এটা হলো অ্যান্টি টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি, এবং এই অ্যান্টিবডিটা পজিটিভ ফর গ্রেভস ডিজিজ এবং অলসো ফাউন্ড ইন স্পন্টেনিয়াস অ্যাক্টিভ হাইপোথাইরয়েডিজম। মনে রাখবেন যে এই অ্যান্টিবডিটার দুইটা অ্যাগোনিস্ট হয়, অ্যান্টাগনিস্ট হয়। এই অ্যান্টিবডিটা যদি অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে তাহলে সেটা হবে গ্রেভস ডিজিজ, এবং এই অ্যান্টিবডি যদি অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে তাহলে সেটা হবে স্পন্টেনিয়াস অ্যাক্টিভ হাইপোথাইরয়েডিজম। তারপরে স্যার একটা কথা জিজ্ঞেস করে যে একটা পেশেন্টের ভাইরাল ইনফেকশন হওয়ার পরে যদি সাডেনলি পেশেন্টের হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করে, এটা কি কি বলা হয়? বলবেন যে এটাকে বলা হয় সাব অ্যাকুট থাইরয়েডাইটিস অর ডি কোয়েভাল থাইরয়েডাইটিস। মনে রাখবেন যে যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন হওয়ার পরে আমার আমার ফলে আমার থাইরয়েড গ্ল্যান্ডের যে ফলিকল গুলা, এগুলো হাইপার, এগুলো ইনফ্লামেশন হয়ে যায়, তখন হলো হাইপার অ্যাক্টিভ হয়ে এখান থেকে প্রচুর পরিমাণে T3 T4 ব্লাডে চলে আসে। তখন ক্ষণিকের জন্য পেশেন্ট ক্যান ডেভেলপ হাইপার থাইরয়েডিজম। আবার পরবর্তীতে যখন থাইরয়েড ফলিকল গুলো খালি হয়ে যাবে তখন সে ডেভেলপ করবে হাইপোথাইরয়েডিজম। তার মানে এরকম যদি কখনো হয় যে পেশেন্টের প্রথমে ডেভেলপ করছে ভাইরাল ফিভার, পরে ডেভেলপ করছে হাইপার থাইরয়েডিজম ফলোড হাইপোথাইরয়েডিজম, সেই স্টেটটাকে বলা হয়, ডিজিজটাকে বলা হয় হলো সাব অ্যাকুট থাইরয়েডাইটিস। তার মানে এখানে আমরা কখনোই কার্বিমাজল কিংবা থাইরক্সিন সাপ্লিমেন্ট দিব না, আমরা ওয়েট করব। এই জন্য মনে হয়, হ্যাঁ। ওকে, তাহলে গেল। এখানে আপনার একটা কোশ্চেন জিজ্ঞেস করবে আপনাদের যে প্রেগনেন্সির সময় আমরা কোন ড্রাগ ইউজ করব, লেভোথাইরক্সিন কিভাবে ইউজ করব, ডোজটা মনে রাখবেন, কতদিন পরে ফলো আপ দিব এটা মনে রাখতে হবে। এটা এরপর আমরা আসছি হল গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে সাবজেক্ট সবচেয়ে কমন কোশ্চেন যেটা হলো সেটা হলো অ্যাড্রেনোকর্টিক্যাল ফেলিওর। সারা জিজ্ঞেস করে যে অ্যাড্রেনোকর্টিক্যাল ফেলিওর কয় ধরনের। মনে রাখবেন প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল ফেলিওর হলো যদি অ্যাডেনাল গ্ল্যান্ডের নিজস্ব প্যাথোলজি হয়, সেই ক্ষেত্রে প্রাইমারি। আর সেকেন্ডারি অ্যাডেনোকর্টিক্যাল ফেলিওর হলো গিয়ে ড্রাগ ইনডিউস। যেমন ধরেন যে কোনো পেশেন্ট যদি লং টাইম যদি কর্টিকোস্টেরয়েড খেয়ে থাকে তাহলে সেটার কারণে সেকেন্ডারি অ্যাডেনোকর্টিক্যাল ফেলিওর হবে। এখানে স্যার জিজ্ঞেস করবে যে অ্যাডিসন্স ডিজিজ বলতে আপনি কি বোঝেন। মনে রাখবেন অ্যাডিসন্স ডিজিজ অলওয়েজ প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল ফেলিওর। তাহলে একটা প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল ফেলিওরের পেশেন্ট আপনার কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে? তিনটা জিনিস মনে রাখবেন, একটা হলো গিয়ে পোস্টুরাল হাইপোটেনশন, একটা হলো গিয়ে স্পন্টিনিয়াস হাইপোগ্লাইসেমিয়া, এবং আরেকটা হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এর মধ্যে কি থাকবে? হাইপোনাট্রেমিয়া, হাইপারক্যালেমিয়া। বা এই পর্যন্ত মোটামুটি পড়লে এন্ডোক্রাইনের বেশি আর জিজ্ঞেস করেনি কখনো। এই বোর্ড থেকে সেকেন্ড কোশ্চেন যায় হলো গিয়ে নিউরোলজি। নিউরোলজি থেকে সাদার অলওয়েজ ফেভারিট কোশ্চেন মেনিনজাইটিস এবং হলো গিয়ে স্ট্রোক। আর মাঝে মাঝে গুলিনবার্গ সিনড্রোম জিজ্ঞেস করলেও করতে পারে, কিন্তু খুব একটা আমি দেখিনি কখনো জিজ্ঞেস করতে। স্ট্রোক নিয়ে সাদদের খুব ফ্যাসিনেশন। স্ট্রোক হলো ডেফিনেশন, স্ট্রোকের ক্লাসিফিকেশন, ইয়াং স্ট্রোকের কজ, হেমোরেজিক স্ট্রোক, সরি সাবঅ্যাকুনাইট হেমোরেজ কোথায় হয়, কোন জায়গাতে পাবেন, সিটি স্ক্যান করলে হেমোরেজ কোথায় পাবেন, এটা জিজ্ঞেস করে। তারপরে বলে যে একটা পেশেন্ট স্ট্রোক নিয়ে আসছে, আপনার স্ট্রোকের প্রেজেন্টেশন কি, কারণ এটা লং কেস আমার থাকে। তারপরে এখানে একটা ছক দেখবেন, জ্যামিতিক ছক দেওয়া আছে যে কোন আর্টারি ইনভলভ করলে কি ধরনের স্ট্রোক হয়। এখানে স্যার একটা জিজ্ঞেস করে যে মিডল সেরেব্রাল আর্টারি ইনভলভ করলে কি ধরনের, এটা কি স্ট্রোক বলি, আর ল্যাকুনার স্ট্রোক কোন আর্টারি ইনভলভ করলে হয়। হুম। তারপরে হলো গিয়ে হোয়াট আর দ্য কমন কজ অফ ডেথ ফলোইং স্ট্রোক, এটা খুবই কমনলি জিজ্ঞেস করবে, এটা পড়তে হবে। দুই নম্বরটা হলো মেনিনজাইটিস। মেনিনজাইটিস সবাই জানি, এটা মেনিনজাইটিস আমরা পেডিয়াট্রিক্সও পড়ি, এখানেও পড়ি। মেনিনজাইটিসের সংজ্ঞা পড়তে হবে। মেনিনজাইটিস থেকে হলো গিয়ে কজিটিভ অর্গানিজম সম্পর্কে আমাদের পড়তে হবে। মেনিনজাইটিসের মধ্যে হোয়াট ইজ মেনিনজিজম এটা পড়তে হবে। কার্নিক সাইন কি, ব্রুজেনিক সাইন কি পড়তে হবে। হোয়াট ইজ অ্যাসেপ্টিক মেনিনজাইটিস পড়তে হবে। আর মেনশন সাম ভাইরাল কজ অফ মেনিনজাইটিস, এটা আমার পড়তে হবে। একটা মিনিট। ওকে, এখন আমাকে যদি যদি আপনাকে কখনো কেউ বলে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে ইসকেমিক স্ট্রোক এন্ড হেমোরেজিক স্ট্রোক, আপনি ক্লিনিক্যালি কিভাবে বুঝবেন অথবা সিটি স্ক্যান করলে কিভাবে বুঝবেন? হ্যাঁ, মনে রাখবেন যে হেমোরেজিক স্ট্রোক অলওয়েজ হবে ডিউরিং দ্য অ্যাক্টিভিটি।
ডিউরিং একটি ধরেন পেশেন্ট আপনাকে বলবে যে আমি কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার কোনো কারণে হলো গিয়ে অ্যাংজাইটি হয়েছে, অথবা কোনো কারণে আমি রেগে গেছি, মানে অ্যাক্টিভিটির সময় যদি স্ট্রোক হয় সেটা কমনলি হেমোরেজিক স্ট্রোক বলা হয়। আর হেমোরেজিক স্ট্রোক অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং, কনভালশন অ্যান্ড ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট মানে হলো গিয়ে আপনার হেমোরেজটা আপনার ব্রেইনের যে এরিয়াতে করবে সেই এরিয়া রিলেটেড সমস্যাগুলো। ধরেন যে একটা পেশেন্টের যদি অক্সিপিটাল রিজনে হেমোরেজ হয়, অক্সিপিটাল রিজন সাধারণত কি করে, আমাদেরকে দেখতে সাহায্য করে। পেশেন্ট আপনাকে বলবে কি ডিমনেস অফ ভিশন অথবা সাডেন ব্লাইন্ডনেস। আমাদের ফ্রন্টাল লোব কি করে, আমাদের হলো গিয়ে মানুষ চিনতে সাহায্য করে অথবা মিকচুরেশন রিফ্লেক্স কন্ট্রোল করে। যদি হেমোরেজিক স্ট্রোক ফ্রন্টাল রিজনে হয়, পেশেন্ট দেখবেন কি পেশেন্ট হলো গিয়ে কথাবার্তা উল্টাপাল্টা করতেছে, পেশেন্ট মিকচুরেশন লস্ট হয়ে গেছে। তাহলে হেমোরেজিক স্ট্রোক হবে ডিউরিং অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং, কনভালশন, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। এটা একটা। আর ইসকেমিক স্ট্রোক ইউজুয়ালি হবে হলো পেশেন্ট বলবে ঘুমের মধ্যে অথবা ঘুম থেকে উঠে কাজ করতে গেছে এর সময় হয়। আর সাধারণত এখানে কনভার্সন ভমিটিং হয় না, যদি না পেশেন্টের স্ট্রোকটা অনেক ম্যাসিভ ম্যাসিভ ইসকেমিক স্ট্রোক হয়। আপনি যদি কোনো কারণে একটা স্ট্রোকের পেশেন্ট পেয়ে যান, মনে রাখবেন যে ইসকিমিয়া সিটি স্ক্যানে আসতে সময় লাগে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এটা একটা হেমোরেজিক স্ট্রোক, অথবা না আপনি সিটি স্ক্যান করে এক্সক্লুড করতে চান, হেমোরেজ এক্সক্লুড করতে চান, তাহলে অবশ্যই ইউ ক্যান ডু সিটি স্ক্যান অফ ব্রেন। মনে রাখবেন সিটি স্ক্যান অফ ব্রেনে, আমরা তো একদম বাংলায় বলি, সিটি স্ক্যান অফ ব্রেনের মধ্যে যদি হোয়াইটিশ লেশন পাওয়া যায়, এটা হোয়াইটিশ লেশন হাইপোডেন্স এরিয়া, সেটা হলো হেমোরেজ। আর যদি কালো পাওয়া যায় হাইপার ডেন্স, সেটা হলো ইসকেমিয়া। এবং ঠিক উল্টাটা হলো এমআরআই তে। এমআরআই তে সাদা মিন্স হলো গিয়ে ইসকেমিয়া, আর কালো মানে হেমোরেজ। তাহলে মনে রাখবেন সিটি স্ক্যান ইজ দ্য আর্লিয়েস্ট ইনভেস্টিগেশন অফ স্ট্রোক। এখন আপনাকে যদি কোনো জিজ্ঞেস করে যে আপনি তো ডায়াগনোসিস করলেন ইসকেমিয়া স্ট্রোক, এবং আপনি আমাকে বলতেছেন যে কোন আর্টারি ইনভলভ করে, আমি কি এমআরআই করে পেশেন্টের আর্টারি বুঝতে পারবো? না, বুঝতে পারবেন না। তখন আপনার ইনভেস্টিগেশন করতে হবে এমআরআই অফ ব্রেন উইথ এমআরএ। এমআরএ যদি আপনি দিয়ে দেন, তাহলে পেশেন্টের আপনি কোন আর্টারিতে স্ট্রোক হয়েছে সেটা আপনাকে একদম বলে দিবে। ওকে, তাহলে স্ট্রোক। এখন মনে রাখবেন যে এখন একটি কজ করতে হবে যে হোয়াট আর দ্য কজেস অফ ডেথ আফটার স্ট্রোক। মনে রাখবেন স্ট্রোকের সবচেয়ে কমন কজ অফ ডেথ হলো কি অ্যাসপিরেশন নিউমোনিয়া, এক নম্বর অ্যাসপিরেশন নিউমোনিয়া। দুই নাম্বারটা হলো গিয়ে সেপ্টিসেমিয়া। তিন নাম্বারটা হলো গিয়ে যদি কোনো প্রকার ম্যাসিভ স্ট্রোক হয় এবং দ্যাট কজেস রেস ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার। চার নাম্বারটা হলো গিয়ে এই স্ট্রোকের পেশেন্টের যদি একটা মাইগ্রেন ইনফ্রাকশন হয়। আর পাঁচ নাম্বারটা হলো গিয়ে যদি পেশেন্টের একটা বেড সোর হয় এবং বেড সোর থেকে সেপ্টিসেমিয়া হয়ে পেশেন্ট মারা যেতে পারে। তাহলে মনে রাখবেন একটা পেশেন্ট যদি আপনার কাছে স্ট্রোক নিয়ে আসে, আমার বেসিক ম্যানেজমেন্ট হবে হলো গিয়ে এয়ারওয়ে ম্যানেজমেন্ট, ব্রিদিং ম্যানেজমেন্ট, সার্কুলেশন ম্যানেজমেন্ট, তারপরে কেয়ার অফ ব্লাডার, কেয়ার অফ বাওয়েল, দেন হলো গিয়ে নিউট্রিশন মেনটেন। এই হলো স্ট্রোক। আর ম্যানেজারের সঙ্গে বলার নাই। আর গুইলিনবার্গ সিনড্রোম থেকে এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করে স্যাররা, দুটো দুটো ফেভারিট কোশ্চেন স্যারদের আছে, স্পাস্টিক প্যারাপ্লেজিয়া অ্যান্ড ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়া। এগুলো মানে কি? মনে রাখবেন যে ইউজুয়ালি আমরা সাধারণত কি বললাম যে স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে এটা একটা আপার মোটর নিউরন লেশন। সবাই জানি আমরা আপার মোটর নিউরন লেশন মানে হলো গিয়ে এটা ব্রেইনে। তাহলে আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে পিরামিডাল ট্র্যাক্ট কাট ডাউনের কারণে পেশেন্টের কি হয়, লেফট সাইডেড আর রাইট সাইডের হেমিপ্যারেসিস হয়। সেই ক্ষেত্রে পেশেন্টের যদি আপনি প্লান্টার রিফ্লেক্স দেখেন, প্লান্টার রিফ্লেক্সটা হবে এক্সটেন্সর, এটা হবে একদিকে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন আপনার পেশেন্টের যদি ইনজুরি হয় স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ডে ইনজুরি হওয়ার কারণে আপনার যদি বোথ লোয়ার লিম্বে যদি প্লান্টার এক্সটেন্সর চলে আসে, সেটাকে আমরা বলি স্পাস্টিক প্যারাপ্লেজিয়া। তাহলে মনে রাখবেন ইউনিল্যাটারাল প্লান্টার এক্সটেন্সর, ইট ইজ কল আপার মোটর নিউরন লেশন, বাট বাইল্যাটারাল প্লান্টার এক্সটেন্সর দ্য লেশন ইজ ইন দ্য স্পাইনাল কর্ড। তাহলে ব্রেনের লেশন হলো ইউনিল্যাটারাল, আর স্পাইনাল কর্ড হলো বাইল্যাটারাল। ওকে, এখন মনে রাখবেন যে তাহলে তাহলে স্পাইনাল কর্ডে কি কি ডিজিজ হলে লোয়ার লিম্বে বাইল্যাটারাল প্লানার এক্সটেন্সর আসবে? তাহলে একটা হলো গিয়ে স্পাস্টিক প্যারাপ্লেজিয়ার কজ, তাহলে এর মধ্যে মনে রাখবেন কম্প্রেসিভ, নন কম্প্রেসিভ। কম্প্রেসিভ মানে হলো গিয়ে স্পাইনাল কর্ডের কিছু একটা অংশ জুড়ে ব্লক হয়ে বসে আছে। এর মধ্যে সবচেয়ে কমন কজ আমরা বলি অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস। দুই নাম্বারটা হলো গিয়ে পটস ডিজিজ অথবা স্পাইনাল টিউবারকুলোসিস। তিন নাম্বার হলো প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। চার নাম্বারে আছে হলো গিয়ে স্পাইনাল কর্ড টিউমার। আর পাপড়টা হলো গিয়ে ট্রমা, স্পাইনাল কর্ড ট্রমা। আর নন কম্প্রেসিভ তার মানে হলো আপনার স্পাইনাল কর্ডের ফাইন্ডিং নর্মাল, কিন্তু লোয়ার লিম্বে আপনার বায়োল্যাটারাল প্লানার এক্সটেন্সর, এটা বলা হয় নন কম্প্রেসিভ। এর মধ্যে ফাইন্ডিং আছে, এর মধ্যে কজ হলো গিয়ে লিউকোমিয়া, লিম্ফোমা। এগুলো হচ্ছে কমন কজ। এখন তাহলে স্পাস্টিক প্যারাপ্লেজিয়া বললাম,
এখন যদি এরকম হয় যে বোথ লোয়ার লিম্বে আপনার সকল জার্ক অ্যাবসেন্ট, দ্যাট ইজ ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়া। তাহলে ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়ার কয়টা কারণ বলতে হবে, এর মধ্যে সবচেয়ে কমন কজ কি কি? একটা হলো গুইলিনবার্গ সিনড্রোম, একটা হলো হাইপোক্যালামিক পিরিয়ডিক প্যারালাইসিস, একটা হলো পোলিওমাইলাইটিস, আর একটা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। এখন পরীক্ষার হলে দুইটা কোশ্চেন শুনতে চাই, একটা হলো গুইলিনবার্গ সিনড্রোম আর হাইপোক্যালামিক পিরিয়ডিক প্যারালাইসিস। এই দুইটা পেশেন্টকে আপনি ক্লিনিক্যালি কিভাবে ইভালুয়েট করবেন? মনে রাখবেন যে যদি গুইলিনবার্গ সিনড্রোম হয় সেক্ষেত্রে আপনার প্যারালাইসিসটা হবে অ্যাসেন্ডিং প্যারালাইসিস এবং স্লোলি প্রোগ্রেসিভ। তার মানে পেশেন্টের প্রথম দিন প্লান্টার অ্যাবসেন্ট থাকবে কিন্তু নিজ আর অ্যাঙ্কেল ইনটেক্ট। পরের দিন কি হবে? প্লান্টার অ্যাবসেন্ট, অ্যাঙ্কেল অ্যাবসেন্ট, কিন্তু নিজ আর ইনটেক্ট। আর পরের দিন কি হবে? দেখুন প্লান্টার, নি, অ্যাঙ্কেল সব অ্যাবসেন্ট। তার মানে ইট ইজ এ টাইপ অফ অ্যাসেন্ডিং প্যারালাইসিস। এবং মনে রাখবেন এটা একটা মোটর প্যারালাইসিস, এখানে সেন্সরি ইনট্যাক্ট থাকবে। তাহলে গুইলিনবার্গ সিনড্রোম ইজ এ অ্যাসেন্ডিং মোটর প্যারালাইসিস হোয়ার সেন্সরি ইজ ইনট্যাক্ট। আর মনে রাখবেন যে এটা ডেভেলপ করতে অনেক লং টাইম সময় লাগে। আর হাইপোক্যালমিক পিরিয়ডিক প্যারালাইসিস পেশেন্ট আপনাকে বলবে যে উইদিন দ্য শর্ট পিরিয়ড অফ টাইম পেশেন্টের লোয়ার লিম্বের সকল জার্ক অ্যাবসেন্ট এবং দেয়ার উইল বি এ হিস্ট্রি অফ ভমিটিং অর ডায়রিয়া। হ্যাঁ, গুইলেনবার্গ সিনড্রোমে ডায়রিয়া হিস্ট্রি থাকবে কিন্তু এটা বেশ আগে, রিসেন্ট থাকবে না। কিন্তু হাইপোক্যালেমিয়া থাকবে, রিসেন্টলি থাকবে। এরপরটা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। তাহলে ডায়াবেটিক নিউরোপ্যাথি কিভাবে বুঝবে? মনে রাখবেন যে ডায়াবেটিক নিউরোপ্যাথি দুই ধরনের হয়, একটা হলো সেন্সরি, একটা হলো মোটর। ডায়াবেটিস হয়ে যদি সেন্সরি নিউরোপ্যাথি হয় তাহলে সেটা হবে হলো সিমেট্রিক্যালি এবং সেটা শুরু হবে ডিস্টাল থেকে। হুম। আর যদি মোটর প্যারালাইসিস হয় তাহলে সেটা হবে অ্যাসিমেট্রিক্যালি প্রক্সিমাল থেকে। তাহলে এটা মনে রাখলে আপনার জন্য enough। তাহলে আমাদের মোটামুটি হলো নিউরোলজি থেকে এই মোটামুটি কোশ্চেন। আর আপার মোটর লোয়ার মোটর অল অফ নলেজ পারেন। হ্যাঁ। নেক্সট কোশ্চেন এখান থেকে যেটা জিজ্ঞেস করে আরেকটা হলো গিয়ে রিমোটোলজি। রিমোটোলজি থেকে স্যারদের অনেক কোশ্চেন আছে, এর মধ্যে হলো গিয়ে প্রথম কোশ্চেন যেটা জিজ্ঞেস করে যে হলো গিয়ে মেনশন সাম কজেস অফ মনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস আর হলো পলি আর্থ্রাইটিস। এটা মাস্ট পারতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এর মধ্যে মনে রাখবেন যে মনো আর্থ্রাইটিস যখনই বলা শুরু করবেন, মনো আর্থ্রাইটিস এর মধ্যে অবশ্যই সেপটিক আর্থ্রাইটিস এবং হেমোফিলিক আর্থ্রাইটিস হেমাটোসিস অবশ্যই বলবেন। আর দুই নাম্বারটা যেটা হলো গিয়ে পলি আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস এর ক্ষেত্রে অবশ্যই সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস অবশ্যই বলবেন। এখান থেকে নেক্সট কোশ্চেন হলো গিয়ে হোয়াট ইজ সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, হোয়াট ইজ সেরো পজিটিভ আর্থ্রাইটিস। তারপরে বলবে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। ওকে। সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করবে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, কয়টা জয়েন্ট ইনভলভ হবে, ডিউরেশন কতদিন থাকবে, কি কি ফেজ রিয়াক্ট পজিটিভ থাকবে, এলা। ওকে। তারপরে পয়েন্টটা হলো গিয়ে মেনশন সাম এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। ওকে। তারপরে একটা কোশ্চেনটা হবে হলো গিয়ে মেনশন দা ট্রিটমেন্ট আউটকাম অথবা ট্রিটমেন্ট প্ল্যান অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখানে অবশ্যই মনে রাখবেন যে এনএসএইডস, ডিএমআরস আর বায়োলজিক্যাল এজেন্টস। রিসেন্টলি ডেভি 24 এডিশন অনেক সুন্দর করে লিখছে যে বায়োলজিক্যাল এজেন্টস কখন শুরু করবেন, ইন্ডিকেশন মনে সুন্দর করে লিখছে, দেখে নিন। এখানে আরেকটা স্কোরিং মনে রাখবেন, এখানে একটা স্কোরিং বলা হয় DAS28 স্কোর। এই স্কোরিংটা কিভাবে করবেন? এখানে পেশেন্টকে একটা কোশ্চেন করা করা হবে যে আপনাকে যদি এখন বলা হয় আপনার ব্যথাটা 0 থেকে 100-র মধ্যে কতটা ব্যথা আছে, আপনাকে সে পেশেন্ট আপনাকে একটা সংখ্যা বলবে, সাথে পেশেন্টের ইএসআর কত, আর হলো কতগুলো নাম্বার, কতগুলো জয়েন্ট এই মুহূর্তে ইনভলভ আছে, পেইন আছে এবং সোয়েলিং আছে, এগুলো সবগুলো কাউন্ট করে একটা পয়েন্ট আকারে সেটাকে সূত্রতে বসাতে হবে। দেখবেন ডেভিডসনের DAS20 স্কোরের পাশে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গেলে এই স্কোরিংটা করতে পারবেন। হ্যাঁ। তাহলে মনে রাখেন যে আমরা কমনলি যে ডিএমআর গুলো ইউজ করি, ডিএমআর এর মধ্যে সবচেয়ে কমনলি আমরা ইউজ করি হলো মিথোট্রেক্সেট, সালফাসালাজিন আর হাইড্রোক্সি ক্লোরোকুইন। সবচেয়ে কমন হলো মিথোট্রেক্সেট। তাহলে একটা মনে রাখেন, মিথোট্রিক্সের যদি আপনি কোনো পেশেন্টের শুরু করেন, সেই পেশেন্টটি কোনো অ্যাডভার্সিভ হতে পারবে পরে। মিথোট্রিক্সের কজেস মাইলো সাপ্রেশন, দ্যাট ইজ বোন মেরু সাপ্রেশন। আর বোন মেরু সাপ্রেশন যদি হয়ে যায় সেটাকে অ্যান্টাগনিস্ট করতে হবে ফলিনিক অ্যাসিড দিয়ে। খালি একটু মনে রাখতে হবে। খালি মনে রাখবেন যে মিথোট্রিক্সের দেওয়া হবে, মিথোট্রিক্সের লং টাইম অথবা হলো বেশি যদি বেশি ওভারডোজ করা হয় দ্যাট ক্যান কজ মাইলো সাপ্রেশন, দ্যাট ইজ বোন মেরু সাপ্রেশন। ওকে। আর এটা অ্যান্টাগনিস্ট হলো ফলিনিক অ্যাসিড। সেকেন্ড টপিক হলো গিয়ে এসএলই। এসএলই থেকে অবশ্যই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, দ্যাট ইজ 11টা ডায়াগনস্টিক এটা মনে রাখতে হবে। এখান থেকে আপনার অবশ্যই কি কি আমরা টেস্ট করি, নিউক্লিও অ্যান্টিবডি, অ্যান্টিডিএস ডিএনএ মনে রাখতে হবে। এখান থেকে কোনো ট্রিটমেন্ট প্ল্যান দরকার নেই, সুতরাং কখনো জিজ্ঞাসা করেনি। ওকে। আচ্ছা। পরের কোশ্চেন হলো গিয়া সেরোনেগেটিভ আর্থ্রাইটিস থেকে সাদেরকে ফেভারিট কোশ্চেন রিসেন্টলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। এটা নিয়ে একটু স্যার জিজ্ঞেস করে এই পেশেন্টের ফাইন্ডিং কি থাকবে, কিভাবে ডায়াগনোসিস করবেন।
অথবা দেখবেন যে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিকে আবার ভাগ করা হয়েছে। একটা হলো রেডিওলজিক্যাল, নন রেডিওলজিক্যাল। রেডিওলজিক্যালটাকে বলা হয় অ্যাঙ্কাইলোজিং, আর নন রেডিওলজিক্যালটাকে নাম দেওয়া হয়নি। এছাড়াও আরো তিনটা এখানে আছে: রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এন্টারপ্যাথিক আর্থ্রাইটিস। এখান থেকে সবকিছু দরকার নেই, শুধুমাত্র অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস সম্পর্কে একটু পড়বেন, যে পেশেন্টের আপনি যদি এক্সরে অফ স্পাইন করেন কি ফাইন্ডিং পাবেন, কি কি ইনভেস্টিগেশন করবেন, আর হোয়াট আর দ্য এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। বাস, এখান থেকে বেসিক একটু কি। এখন আমরা একটু শর্টকাট যাই, মানে এখন আমরা রেসপিরেটরি সিস্টেমে যাই। রেসপিরেটরি সিস্টেম থেকে আমরা কমনলি যে এক্সরে গুলো দিয়ে থাকি, সবচেয়ে কমন এক্সরে হলো প্লুরাল ডিফিউশন, 2 নম্বর হলো নিউমোনিক কনসোলিডেশন, 3 নম্বরটা হলো গিয়ে ফাইব্রোসিস, দ্যাট ইজ পোস্ট টিউবারকুলার ফাইব্রোসিস, 4 নম্বরটা হলো গিয়ে 4 নম্বরটা হলো লাং কলাপস, আর 5 নম্বরটা হলো লাং অ্যাবসেস। তবে সবচেয়ে কমনলি বারবার পরীক্ষা হলে যেটা জিজ্ঞেস করে সেটা হলো গিয়ে প্লুরাল ইফিউশন, নিউমোনিক কনসোলিডেশন আর ফাইব্রোসিস। ওকে, প্লুরাল ইফিউশন থেকে যদি আপনার এক্সরে আসে, প্রথমবার আগে জিজ্ঞেস করবে যে আপনি এই পেশেন্টের এক্সরে ফাইন্ডিংস কি পাচ্ছেন, এক্সরেটা আমাকে ডেসক্রাইব করেন। তারপরে আপনাকে বলবে যে এক্সরে ডেসক্রাইব করার পরে আপনার রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি, 1 নম্বর। সেকেন্ড, আপনাকে বলবে যে আপনি যদি এই পেশেন্টটা যদি চেস্ট এক্সামিনেশন করেন, দ্যাট ইজ ইন্সপেকশন, পালপেশন, পারকাশন করেন, আপনার ফাইন্ডিং কি পাবেন। তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস তো বললেন, আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি। ওকে, তাহলে মনে রাখবেন যে প্লুরাল ইফিউশন যখন আপনার রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হবে, আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস হবে তিনটা: একটা হলো টিউবারকুলার প্লুরাল ইফিউশন, প্যারানিউমোনিক ইফিউশন, আর ব্রঙ্কোজেনিক কার্সিনোম। তাহলে এই তিনটা কথা থেকে আমাকে পড়তে হবে। সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করে যে আপনি এই তিনটা ডিডি আপনাকে বললেন, এখন আপনি তিনটা ডায়াগনোসিস কেমনে করবেন। আপনার তখন উত্তর হবে আপনি পেশেন্টের প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করবেন। প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করার পরে টেস্ট পাঠাবেন। ধরেন যে যদি পেশেন্টটার টিউবারকুলার প্লুরাল ইফিউশন হয়, তাহলে আমরা একটা টেস্ট করি অ্যাডিনোসিন ডাইঅ্যামাইনেজ, এডিএ। এডিএ ইজ পজিটিভ ইন কেস অফ টিউবারকুলার প্লুরাল ইফিউশন। এবং টিউবারকুলোসিসে এটা হবে এক্সুডেটিভ ফ্লুইড উইথ প্লেন্টি অফ লিম্ফোসাইট। আর যদি সেটা হয় হলো গিয়ে প্যারানিউমোনিক ইফিউশন, সেখানে এডিএ থাকবে নেগেটিভ এবং প্রিডোমিনেন্ট সেল থাকবে হলো নিউট্রোফিল। আর যদি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা থাকে, সেই ক্ষেত্রে আপনার প্লুরাল ফিল্টার কালারটাই হবে হলো হেমোরেজিক, এবং সেখানে প্রেজেন্স অফ ম্যালিগন্যান্ট সেল এবং এডিএ নেগেটিভ। তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া মোটামুটি পড়লেই হবে। এখান থেকে তখন আপনি জিজ্ঞেস করবে যে টিউবারকুলার প্লুরাল ইনফেকশনের ট্রিটমেন্ট কি, অথবা প্যারানিউমোনিক ইনফেকশনের ট্রিটমেন্ট কি করবেন, অথবা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হলে কি করবেন। এই 2 নম্বরটা হলো গিয়ে নিউমোনিক কনসোলিডেশন, একদম আগের মতোই। আপনার রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি, চেস্ট ফাইন্ডিংস কি, আপনি এখন ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি। মনে রাখবেন যে আমাদের পরীক্ষার হলে আপনাকে আপনাকে কোন নিউমোনিয়া দেওয়া হয়েছে সে অবশ্যই চেক করবেন। এটা কি লোবার নিউমোনিয়া নাকি ব্রঙ্কো নিউমোনিয়া। যদি ডেন্স হোমোজেনাস অপাসিটি হয়, ইউনিল্যাটারালি হয় এবং ইনভলভিং দ্য এন্টায়ার লোব, এটা হলো লোবার নিউমোনিয়া। আর যদি এরকম হয় যে অ্যালভিওলার প্যাচি অপাসিটি, বাইল্যাটারালি লোয়ার জোন, তাহলে সেটা হলো গিয়ে ব্রঙ্কো নিউমোনিয়া। সেকেন্ড কোশ্চেন হলো গিয়ে আমরা অবশ্যই নিউমোনিয়ার কজ পড়বো, ব্যাকটেরিয়াল কজগুলো অবশ্যই পড়ে ফেলবো। এরপরের কোশ্চেন হলো গিয়ে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন অফ নিউমোনিয়া। এরপরের কোশ্চেন হলো কি হোয়াট আর দ্য ব্যাড প্রগনোস্টিক ফিচার অফ নিউমোনিয়া। দেখবেন বই লেখা আছে কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে যদি টোটাল ডাব্লিউবিসি কাউন্ট লেস দেন 4,000 অথবা মোর দেন 20,000 হয়, সেটা একটা পুয়ার প্রগনোস্টিক ফিচার। 2 নম্বরটা হলো গিয়ে এভিডেন্স অফ সেপ্টিসেমিয়া, দ্যাট ইজ সি রিয়েক্টিভ প্রোটিন হাই, অথবা ব্লাড কালচার শোজ অর্গানিজম গ্রোথ। আর আর দুইটা হলো গিয়ে হাইপো অ্যালবুমিনেমিয়া, হাইপোনাট্রেমিয়া। এটা। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে যে একটা পেশেন্ট আপনার কাছে নিউমোনিয়া নিয়ে আসছে, আপনি পেশেন্টটাকে কোথায় ট্রিটমেন্ট করবেন, বাসাতে, হসপিটাল না আইসিইউতে, কিভাবে করবেন। তাহলে এটার উত্তরটা হবে হলো গিয়ে আমি পেশেন্টের কার্ভস হিসেবে স্কোর করব। যদি কার্ভ স্কোর যদি 0 to 1 হয়, হোম ম্যানেজমেন্ট, 2 হলে হলো গিয়ে হসপিটাল ম্যানেজমেন্ট, আর 3 বেশি হলে হসপিটাল আর আইসিইউ ম্যানেজমেন্ট। আপনারা জিজ্ঞেস করবে আপনাকে, যদি একটা পেশেন্ট আপনার কাছে নিউমোনিয়া নিয়ে আসে এবং আপনি যদি তাকে ট্রিটমেন্ট না করেন, তাহলে এই পেশেন্ট কি কি কমপ্লিকেশন হতে পারে। এটা একটা। আচ্ছা, তো কমনলি আমরা যে নিউমোনিয়া গুলো পাই এগুলো হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তারপর একটা জিজ্ঞেস করতে পারে যে যদি একটা পেশেন্ট আপনার কাছে আসছিল শুধুমাত্র ডেঙ্গু জ্বর নিয়ে, কিন্তু হসপিটালে হসপিটালে ভর্তি দুদিন পরে পেশেন্টে দেখলেন লাং ফিলে বড় একটা নিউমোনিয়া ডেভেলপ করছে, তো এটাকে কি নিউমোনিয়া বলবেন। বলবেন যে তাহলে হসপিটালে ভর্তির 48 আওয়ার্স পরে যে নিউমোনিয়া আসছে সেটা নজোকোমিয়াল নিউমোনিয়া। তাহলে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এবং নজোকোমিয়াল নিউমোনিয়া, এই দুইটা সম্পর্কে রিপোর্ট করে যেতে হবে। সেকেন্ড কোশ্চেন হলো গিয়ে রেসপিরেটরি সিস্টেম, পরের এক্সরেটা হলো গিয়ে আমাদের পোস্ট টিবি ফাইব্রোসিস।
হ্যাঁ, পোস্টিভ ফাইব্রোসিস এর মধ্যে সবচেয়ে কমন, অনেক কোশ্চেন জিজ্ঞেস করবে এখান থেকে, যে আপনি পেশেন্টের টিউবারকুলোসিস বলতেছেন, এই পেশেন্টের পজিটিভ অর্গানিজমের নাম কি, এই পেশেন্টের এখন ইনভেস্টিগেশন কি করবেন, তারপর এটা হলো সবচেয়ে সিগনিফিকেন্ট ইনভেস্টিগেশন কোনটা, আমরা বাংলাদেশে কোনটা করি, তারপর এটা হলো গিয়ে অ্যান্টি টিবি ড্রাগের নাম বলেন, অ্যান্টি টিবি ড্রাগের রেজিমেন্ট বলেন, ক্যাটাগরি ওয়ান কেন, কেন ক্যাট ওয়ান ক্যাট টু বলেন, এখন বলেন নিউয়ার কেস ওল্ড কেস, নিউয়ার কেস রেজিমেন্ট বলেন। আপনি কোন কোন ইউজুয়ালি যদি আপনি পেশেন্টকে 6 মাসের ট্রিটমেন্ট দিয়ে থাকেন, কোন কোন পেশেন্টের ক্ষেত্রে এই ডিউরেশন বাড়বে, যেমন ধরেন টিউবারকুলার মেনিনজাইটিস, টিউবারকুলার লিম্ফেডিনাইটিস, পট ডিজিজ, এক্ষেত্রে আমার ডায়াগ অফ ডিউরেশন মিনিমাম 1 বছরের মতো হয়ে থাকে। তারপরে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ রিলাপস কেস, তারপর হোয়াট ইজ ট্রিটমেন্ট ফেলিওর, তারপর এটা হলো হোয়াট ইজ ওপেন কেস পালমোনারি টিউবারকুলোসিস, সেকেন্ড হলো হোয়াট ইজ স্পুটাম স্মিয়ার পালমোনারি টিউবারকুলোসিস, হোয়াট ইজ স্পুটাম স্মিয়ার নেগেটিভ পালমোনারি টিউবারকুলোসিস, এটা জিজ্ঞেস করবে। তারপরে জিজ্ঞেস করবে যে আপনি একটা পেশেন্টকে কখন ফার্স্ট লাইন ড্রাগ থেকে কখন সেকেন্ড লাইনে শিফট করবেন। ওকে, মনে রাখবেন যে যদি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স হয়ে যায়, অবশ্যই সেকেন্ড লাইন অ্যান্টিটিবিটা শুরু করে দিতে হবে, ফার্স্ট লাইন তখন কাজ করবে না। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে তখন হোয়াট ইজ এমডিআর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, হোয়াট ইজ এক্সডি, হোয়াট ইজ অ্যাডভান্স ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস, এটা অবশ্যই জানতে হবে। তারপরে কি প্রত্যেকটা অ্যান্টিটিবি ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট মিনিমাম জানতে হবে। আর হলো অ্যাডভার্স ইফেক্ট যদি হয় কি করণীয়। ধরেন যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, অ্যান্টি টিবি ড্রাগ সে শুরু করছিল, শুরু করার পরে তার এখন তার এখন জন্ডিস ডেভেলপ করছে, আপনি তো কি করবেন? তাহলে পেশেন্টকে অবশ্যই সবার আগে অ্যান্টি টিবি ড্রাগ হোল্ড করতে হবে। অ্যান্টি টিবি ড্রাগ হোল্ড করার পরে পেশেন্টকে অবশ্যই ভাইরাল মার্গ করতে হবে। তারপরে কি করতে হবে, যতদিন না জন্ডিস রিজলভ না হয় ওয়েট করতে হবে। জন্ডিস রিজলভ করার পরে আপনি আবার অ্যান্টি টিবি ড্রাগ শুরু করবেন। যদি এনটিটিভি ড্রাগ শুরু করার পরে আবারও জন্ডিস রিঅ্যাপিয়ার করে, তাহলে ড্রাগ স্টপ করে দিয়ে আপনাকে একটা একটা করে ড্রাগ শুরু করতে হবে টু আইডেন্টিফাই দ্য অফেন্ডিং ড্রাগ। এটা অবশ্যই মনে রাখবেন, কি মনে রাখবেন। আর একটা এনটিটিভির পেশেন্টকে আপনি কত মাস পর পর ফলো আপ দিবেন, এবং প্রত্যেক ফলো আপে পেশেন্ট কি কি করে আসবে এটা জানতে হবে। মনে রাখবেন আমরা কন্টিনিউশন ইন্টেন্সিভ ফেজ, কন্টিনিউশন ফেজ, তাহলে আমরা কখন কখন ফলো আপ দিব, এটা হলো 2 মাস, 5 মাস, 6 মাস। এবং প্রত্যেকটা ফলো আপে পেশেন্ট জিন এক্সপার্ট আর হলো লিভার ফাংশন টেস্ট আর চেস্ট টেস্ট অবশ্যই করে আসবে যদি সেটা হয়। ওকে, এটা হলো আমাদের মোটামুটি কি বিশেষ হলো। এরপরে রেসপিরেটরি সিস্টেম থেকে সবচেয়ে কমনলি কোশ্চেন যেগুলো করে সেটা হলো, একটা হলো ব্রোঙ্কিয়াল অ্যাজমা, ব্রোঙ্কিয়াল অ্যাজমার 5 স্টেজ ম্যানেজমেন্ট। 2 নাম্বারটা হলো হোয়াট ইজ অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, হোয়াট ইজ লাইফ থ্রেটানিং ব্রঙ্কিয়াল অ্যাজমা। এরপরে কোশ্চেনটা হলো সিওপিডি, সিওপিডি তে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন। তারপরে কোশ্চেনটা হলো গিয়ে ক্যান ইউ মেনশন সাম অকুপেশনাল লাং ডিজিজ, জাস্ট নামগুলো পড়লেই হয়ে যাবে। তারপরে কোশ্চেন জিজ্ঞেস করে হলো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, যারা পেশেন্ট আপনার কাছে আসে, এই পেশেন্টের কি কোনো প্রকার প্যারানিউপ্লাস্টিক ফিট থাকতে পারে। এই কোশ্চেনটা আমি রিসেন্টলি পড়তে দেখতেছি, কারণ রিটার্নও আসছে। তার মানে হলো গিয়ে প্যারানিউপ্লাস্টিক ফিচার হলো গিয়ে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা একটা ক্যান্সার, এই ক্যান্সার হওয়ার কারণে আপনার শরীরে অন্য কোনো সিমটম হচ্ছে কিনা, সেটাকে বলা হয় প্যারানিউপ্লাস্টিক ফিচার। যেমন ধরেন যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা যখন হয় সেখানে কিছু হরমোন রিলিজ হয়, যেমন ধরেন যে প্রথম হরমোনটা হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন, সেখান থেকে ডেভেলপ করবে হাইপোনেট্রিমিয়া। তারপরে আবার কি ব্রঙ্কোজেনিক কার্সিনোমার কারণে প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয়, সেটা করে হাইপার ক্যালসিমিয়া। আবার যেমন ব্রঙ্কোজেনিক কার্সিনোমার কারণে এসিটেজ এসিটেজ এক্সেস রিলিজ হয়। আবার ধরেন ব্রঙ্কোজেনিক কার্সিনোমার কারণে মায়াস্থেনিয়া গ্রেভিসের ল্যাম্বার্ট ইটন সিনড্রোম হতে পারে। তাহলে একটু মনে রাখতে হবে যে হোয়াট আর দ্য প্যারানিউপ্লাস্টিক ফিচার অফ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এটা একটা এক্সেপশনাল কোশ্চেন, একটু পড়ে যায় কয়জনকে ধরছে এটা। এই রেসপিরেটরি সিস্টেম থেকে মোটামুটি একটু কি। সেকেন্ড আমাদের সবচেয়ে একটা উল্লেখযোগ্য একটা চ্যাপ্টার, সেটা হলো গিয়ে নেফ্রোলজি। নেফ্রোলজি থেকে সবচেয়ে কমনলি যেটা হলো গিয়ে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম, দ্যাট ইজ দ্য এনাফ। নেফ্রোটিক সিনড্রোম কিভাবে ডায়াগনোসিস করবেন, কি অর্থাৎ কার্ডিনাল ফিচার দেখবেন, নেফ্রোটিক কার্ডিনাল ফিচার কি দেখবেন। তারপর জিজ্ঞেস করবেন নেফ্রাইটিক সিনড্রোমের কয়টা কজ বলেন, নেফ্রোটিক সিনড্রোমের কয়টা কজ বলেন। হুম, তারপর এটা হলো কিভাবে ট্রিটমেন্ট করবেন, দ্যাটস দ্যাট। এরপর কোশ্চেন জিজ্ঞেস করবে যে আপার ইউটে লোয়ার ইউটে, দ্যাট ইজ সিস্টাইটিস এন্ড পাইলোনেফ্রাইটিস, কার ট্রিটমেন্ট কিভাবে করবেন, ম্যানেজমেন্ট প্ল্যান কি। যেহেতু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সিস্টাইটিস আমাদের লং কেস থাকে, তাহলে অবশ্যই সিস্টাইটিস এর রিস্ক ফ্যাক্টর গুলো আপনাকে পড়তে হবে, যেমন ব্রেভিতে একটা ছক দেওয়া আছে ফিমেলদের কি কি রিস্ক ফ্যাক্টর, যেমন ধরেন যে প্রোলাপস লাম্বার, যেমন ধরেন যে ইউটেরাইন প্রোলাপস, তারপরে অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস, তারপর প্রোলং ক্যাথেটারাইজেশন, তারপরে এটা হলো যদি কোনো কারণে ফিস্টুলা ফর্মেশন হয়, তাহলে এগুলো অবশ্যই পড়তে হবে। ওকে, তারপরে একটা কজ দেবেন আছে হোয়াট আর দ্য কজ অফ মেল ইউটিআই, এটা অবশ্যই পড়বেন। হ্যাঁ, আর পাইলোনেফ্রাইটিস থেকে পাইলোনেফ্রাইটিস এর কার্ডিনাল ফিচার,
যেমন পেশেন্টের ফিভার থাকবে হাই এর সাথে হলো গিয়ে সাথে লো ব্যাক পেইন থাকবে, সাথে বার্নিং মিউটেশন থাকবে, অন এক্সামিনেশনে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস থাকবে, এটা অবশ্যই পড়তে হবে। তাহলে নেফ্রোলজি থেকে মোটামুটি আমাদের নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম, আর হলো গিয়ে পাইলোনেফ্রাইটিস আর সিস্টাইটিস, এই যে চারটা মেইন। আর একটা কজ পড়তে হবে এখন রিসেন্টলি যেটা জিজ্ঞেস করতেছে, ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজের কয়টা কজ। সেকেন্ড হলো ক্রনিক কিডনি ডিজিজে কেন এনিমিয়া হয়, আর ক্রনিক কিডনি ডিজিজে কি কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এটা খালি পড়বেন। ওকে। আমাদের আজকে লাস্ট চ্যাপ্টারটা হলো কি হেপাটোবিলিয়ারি এন্ড গ্যাস্ট্রোএন্টারোলজি, মানে জিআইটি সিস্টেম। ওকে। জিআইটি সিস্টেম থেকে সবচেয়ে কমনলি সারা জিজ্ঞেস করে, এ পেশেন্ট কামস টু ইউ উইথ অ্যাবডোমিনাল সোয়েলিং, কয়টা কজ বলেন। অ্যাবডোমিনাল সোয়েলিং কয়টা কজ বলবেন। তারপর এখানে জিজ্ঞেস করবে অ্যাবডোমিনাল টিবি, কার্সিনোমা, কার্সিনোমা অফ কোলন, তারপর ওটা নেফ্রোটিক সিনড্রোম, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, লিভার সিরোসিস, এখানে জিজ্ঞেস করবে। তারপরে এখানে জিজ্ঞেস করবে হলো অ্যাকুট গ্যাস্ট্রাইটিস এর কজ, তারপরটা হলো অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এর কিছু কজ, তারপরটা হলো ইনফ্লামেটরি বায়োল ডিজিজ। ইনফ্লামেটরি বায়োল ডিজিজ থেকে আলসারেটিভ কোলাইটিস আর কর্নিটিসের ডিফারেন্স, কিভাবে ইনভেস্টিগেশন করবেন, আর জাস্ট ছোট ছোট করে একটা আউটলাইন ম্যানেজমেন্ট। ওকে। আর হেপাটোবিলারি সিস্টেম, হেপাটোবিলারি সিস্টেম থেকে অবশ্যই অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এর কজ, ম্যানেজমেন্ট প্ল্যান, তারপরটা হলো গিয়ে ক্লিনিক্যাল ফিচার অবশ্যই পড়তে হবে। দুই নম্বরটা লিভার সিরোসিস, লিভার সিরোসিস এর মধ্যে অবশ্যই লিভার সিরোসিসের কজ, লিভার সিরোসিসের ম্যানেজমেন্ট প্ল্যান, তারপরটা হলো কিভাবে হেমাটেমেসিস আর ম্যানেজমেন্ট করবেন, হেমাটেমেসিস এর কজ পড়তে হবে। লিভার সিরোসিস থেকে অবশ্যই মনে রাখবেন হেপাটাইটিস বির 5টা ফেজ আছে, 5টা ফেজ অবশ্যই নাম করে যাবেন খালি, কারণ এটা অনেকজনকে জিজ্ঞেস করতেছে। সেকেন্ড হলো জিজ্ঞেস করবে আপনাকে, একটা পেশেন্ট আপনার কাছে এইচবিএসসি পজিটিভ হয়ে আসছে, আপনারা কিভাবে এভালুয়েট করবেন। অথবা একটা পেশেন্টের এইচবিএসসি নেগেটিভ, পেশেন্টের কোর অ্যান্টিবডি পজিটিভ, তাকে কিভাবে এভালুয়েট করবেন। ওকে। একটা পেশেন্টকে আপনি অ্যান্টিভাইরাল ড্রাগ শুরু করবেন, তাকে কিভাবে শুরু করবেন, কি কি ইনভেস্টিগেশন করবেন। ওকে। তাহলে এগুলো দেখতে হবে। আর সেকেন্ড হলো গিয়ে হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে জাস্ট হলো গিয়ে ওর ফাইন্ডিংটা পড়ে যাবেন। ওর হলো প্রাইমারি হলো কার্সিনোমাতে পেইন থাকবে, মনে রাখবেন লিভার সিরোসিস ইউজুয়ালি পেইনলেস, কিন্তু হঠাৎ করে যদি পেশেন্টের যদি পেইন শুরু হয় তাহলে প্রাইমারি হলো কার্সিনোমা, এটা পড়ে যাবেন। আর খালি দুইটা কজ পড়ে যাবেন, যেটা হলো প্রাইমারি বিলিয়ারি কোলানজাইটিস আর প্রাইমারি স্ক্লেরোজিং কোলানজাইটিস। জাস্ট এই দুটো নাম পড়ে যাবেন, এই দুটো ডিজিজটা বিলিয়ারি ট্র্যাক্টেড ডিজিজ, এবং কোনো অ্যান্টিবডি পাওয়া যায় কিনা এটা পড়ে রাখবেন। যেমন পিবিসি তে প্রাইমারি বিলিয়ারি কোলানজাইটিসে অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি পজিটিভ থাকে, আর প্রাইমারি স্ক্লেরোজিং এ প্রিয়াঙ্কা সিং এ পজিটিভ থাকে, খালি একটু পড়ে গেলেই আনবো আপনাদের জন্য। ওকে। তাহলে আমি এখন রাখি, মোটামুটি অনেকটু কভার করে ফেলছি। দেখেন আপনার কোনো কোশ্চেন থাকলে আমি জিজ্ঞেস করতে পারেন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে এক্স রে ইসিজি ভাইয়া যদি ধরেন কোনো মতে একটু ভুল হয় তাইলে কি পাস হইতে কোনো সমস্যা হবে? এক্সিসি যেটা বলি শোনো, মনে রাখবা যে স্যাররা হলো গিয়ে শুরু করবে এক্সিসিজি দিয়ে, হ্যাঁ। তোমার ইমপ্রেশন ভালো হবে যদি তুমি এক্সিসিজি ভালো করে পারো। হ্যাঁ, তো আমার মনে হয় যে তুমি যদি ডায়াগনোসিস ভুল করে ফেলো সেক্ষেত্রে একটা ইমপ্রুভ খারাপ হয়ে যায়। তবে একটা একটা পজিটিভ খবর হলো গিয়ে, তুমি যখন ইসিজি শুরু করবা, স্যাররা প্রথম যে ইসিজি যদি ভুলও হয় সেকেন্ড একটা ইসিজি চান্স দেয়। এই কারণে আমার কাছে মনে হয় যে ইসিজির ভিতরের কোশ্চেন যদি নাও পারো কোনো সমস্যা নেই, কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেন ভুল না হয় অন্তত। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আহ, ভাইয়া ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে আপনি দুইটা ইনভলভমেন্টের কথা বলেছিলেন না, সেন্সরের হুম মোটর, ওইটা হুম আরেকবার হুম একটু হুম। বলবেন? হ্যাঁ শুনুন, অবশ্যই বলবো, শুনুন। শুনুন, তাহলে মনে রাখেন যে ডায়াবেটিক মেলাইটাসে সেন্সরি ইম্পেয়ারমেন্ট হইতে পারে, মোটর ইম্পেয়ারমেন্ট হইতে পারে, হ্যাঁ। মনে রাখবেন যে ডায়াবেটিস মেলাইটাস হলে যদি সেন্সরি ইম্পেয়ারমেন্ট হয়, এটা অলওয়েজ শুরু হবে সিমেট্রিক্যালি, এটা অলওয়েজ সিমেট্রিক্যালি হবে, এবং শুরু হবে ডিস্টাল ডিস্টাল থেকে, ডিস্টাল এরিয়া থেকে। আর যদি হয় ডায়াবেটিস মেলাইটাস থেকে যদি মোটর প্যারালাইসিস হয়, যেমন ধরেন যে কোনো জার ক্যাপসন হয়, তাহলে সেটা হবে অলওয়েজ অ্যাসিমেট্রিক্যালি, অ্যাসিমেট্রিক্যাল, এবং সেটা হবে প্রক্সিমাল থেকে। হ্যাঁ, তাহলে মনে রাখবেন যে একটা পেশেন্ট আপনার কাছে যদি স্ট্রোক উইথ ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আসে, তাহলে সেই পেশেন্টের যদি মোটর নিউরোপ্যাথি থাকে, তাহলে ডায়াবেটিস মেলাইটাস থাকার কারণে একটা স্ট্রোকের পেশেন্টের প্লান্টার অ্যাঙ্কেল যার অ্যাবসেন্ট হইতে পারে। দীপা, বুঝতে পারছেন?
জি ভাইয়া। আর ভাইয়া আপনি আরেকটা জিনিস বলেছিলেন যে স্ট্রোকের ক্ষেত্রে যে হুম হেমোরেজিক হুম এবং ইসকেমিক স্ট্রোকে আমরা হুম এমআরআই করে কোন আর্টারি দিয়ে হয়েছে বুঝতে হুম পারবো না, কিন্তু হুম হুম এমআরআই উইথ আরেকটা টার্ম এমআরএ, যে বলছেন। হ্যাঁ এমআরএ, ও, এমআরএ, এমআরএ। হ্যাঁ ওকে। এমআরএ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে। দেখেন আর কোনো কোশ্চেন নেই কারো তাহলে। ভাইয়া ওই যে হ্যাঁ হ্যাঁ হেপাটোসেলুলার যে মার্কার গুলা আছে, মার্কার গুলা কি ভাইয়া মানে ইম্পর্টেন্ট না অনেক? মানে যেটা হলো ভাইরাল মার্কার যেগুলা, ভাইরাল মার্কার গুলা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইরাল মার্কার গুলো বলতে পারলে খুব ভালো হয়। ধরেন যে হেপাটাইটিস বির জন্য এইচবিএস এজি, অ্যান্টি হেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি, হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন বলতে পারলে খুব ভালো হয়। কারণ বর্তমানে ভাইরাল যে তোমার ভাইরালের যে ইয়াটা, ওই যে আমাদের যে স্টেজিংটা করা হয়েছে হলো হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন দিয়ে। হ্যাঁ আচ্ছা, এখন কেউ যদি ডার্মাটোলজি সম্পর্কে, হ্যাঁ এখন ডার্মাটোলজি যেটা হয়, ডার্মাটোলজির মধ্যে সবচেয়ে কমন টপিকের মধ্যে একটা হলো গিয়ে স্ক্যাবিস, একটা হলো টিনিয়াসিস, আর একটা হলো জোস্টা। হ্যাঁ এই তিনটা সবচেয়ে সবচেয়ে কমনলি দেখছি যে অস্পিতে আসে, ক্লিনিক্যাল কোশ্চেন হিসেবে খুব একটা আসে না ক্লিনিক্যাল কোশ্চেনে। তবে ক্লিনিক্যাল কোশ্চেনে যদি একটা জিজ্ঞেস করছিল একবার, মেনশন সাম কজ অফ জেনারেলাইজ ইচিং, তখন স্যার জানতে চাইছিল যে স্ক্যাবিস ডার্মাটাইটিস জানতে চাইছিল। তো একটা যারা যেটা কমনলি জানতে চায় যে টিনিয়ার রিং ওয়ার্ম, এই ইনফেকশনের ক্রাইটেরিয়াটা কি। যেমন ধরেন যেটা হলো সেন্ট্রাল সিলিং থাকবে, এটা একটা রিং ওয়ার্ম ইয়া থাকবে, সে সে এরিয়া থাকবে, এরিদিমা থাকবে, এটা বলতেন। সেকেন্ড হলো ইনভেস্টিগেশন প্ল্যান জানতে চায়। আর তিন নম্বর ড্রাগ, কি ড্রাগ ইউজ করবে জানতে চায়। স্ক্যাবিস থেকে আমি কখনোই ক্লিনিক্যালি কোশ্চেন শুনতে দেখিনি, কখনো আসেন, আমি কোনো শুনি নাই, মানে খুব কম জিজ্ঞেস করছে। আর আরেকটা জিজ্ঞেস করছে যে হারপেস জোস্টার জোস্টার জিজ্ঞেস করছে। যেমন জোস্টারের কোশ্চেনটা ছিল যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার হলো গিয়ে thoracic dermatome ওয়াইজ অ্যাসিমেট্রিক্যালি পাস্তুলার লেশন, এবং সেটা সিভিয়ারলি পেইনফুল এবং উইথ বার্নিং সেন্সেশন, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। ওইটা ডায়াগনোস ছিল জোস্টার। এবং জোস্টারের ট্রিটমেন্ট প্ল্যান হবে হলো অ্যান্টিভাইরাল ড্রাগ, সাথে হলো লোকালি হলো গিয়ে অ্যান্টিভাইরাল অয়েন্টমেন্ট, আর সাথে হলো গিয়ে নিউরোপ্যাথিক ড্রাগ, যেমন ধরেন প্রিগাবালিন, ডুলোক্সেটিন। আমি স্ক্যাবিস খুব একটা দেখি না ক্লিনিক্যাল জিজ্ঞেস করতে, কারণ সময় পাওয়া যায় না বুঝছেন। রেসপিরেটরি ক্লিনিক্যাল ওগুলো দিয়ে অনেক সময় শেষ হয়ে যায়। আর ভাইবার সময় তো অনলি 8 থেকে 10 মিনিট, সুতরাং ওগুলো পাওয়া যায় না। আর পরীক্ষার হলে এক্সরে ছাড়া আমরা ধরেন যে ডার্মার যে পিক গুলো ওগুলো খুব একটা ইউজ করি না, ওগুলো এখন অস্পিতে বেশিরভাগ সময় চলে আসে। সাইকিয়াট্রি থেকে কি কোশ্চেন আসতে পারে ভাইয়া? সাইকিয়াট্রি থেকে আমি খুবই কমন কমন কোশ্চেন যেটা পাইছি এখন পর্যন্ত হাতে গোনা, একটা হলো গিয়ে হোয়াট ইজ সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়ার ফার্স্ট র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্ক সিমটম। 2 নম্বর কোশ্চেন ছিল ইটিং ডিসঅর্ডারের নাম শুনছো কিনা, কি কি টাইপ আছে। তারপরে জিজ্ঞেস করছে ক্যান ইউ টেল মি সাম অ্যান্টি অ্যান্টিসাইকোটিক ড্রাগের নাম জানতে চাইছে। এটা আমি একটা নাম জানতে, আরেকটা জানি জিজ্ঞেস করছিল গতবার যে হলো গিয়ে ইয়া ওই যে তিনি জিজ্ঞেস করলো একটা কোশ্চেন মনে আসতেছে না আমার, কোশ্চেনটা মধ্যে একটা ডিফারেন্স জানতে চাইছিল, আমার ওর তো নাম মনে আসতেছে না, বলে দিব। হ্যাঁ আচ্ছা, সিকিডির যে আচ্ছা একজন জিজ্ঞেস করছে যেটা হলো গিয়ে সিকিডির যে রাইফেল ক্রাইটেরিয়া, মনে রাখেন যে সিকিডির কিন্তু রাইফেল ক্রাইটেরিয়া না, রাইফেল ক্রাইটেরিয়া হলো অ্যাকিউট কিডনি ইনজুরি। হ্যাঁ এর মধ্যে RIFLE, আর ফর রিস্ক, রিস্ক, আই ফর ইনজুরি, এফ ফর ফেলিওর, এল ফর লস অফ ফাংশন, অ্যান্ড ই ফর এন্ড স্টেজ। হ্যাঁ এটা হলো গিয়ে অ্যাকুট কিডনি ইনজুরির ক্রাইটেরিয়া। আর সিকিউরিটির জন্য যেটা আমরা সেটা বলি যে ইজিএফআর দিয়ে আমরা একটা ইয়ে করি, ক্লাসিফিকেশন করি। একটু বলে দিই, যদি কোনো পেশেন্টের ইজিএফআর থাকে 90-এর উপরে সেটা হলো গিয়ে স্টেজ 5। যদি ইজিএফআর থাকে 61 থেকে 89 সেটা হলো স্টেজ 4। যদি ইজিএফআর থাকে 30 থেকে 59 সেটা হলো স্টেজ 3। যদি ইজিএফআর থাকে 16 থেকে 29 স্টেজ 2। আর 15-র নিচে হলো স্টেজ 1। ওকে, আর কোনো কোশ্চেন নেই? আহ, সাকিব ভাই ধন্যবাদ আপনার ভাইয়া। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ 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 ভাই, আচ্ছা হ্যাঁ
বলেন ভাইয়া। আরেকটা জিজ্ঞেস করি, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ জিজ্ঞেস করলে কি, আচ্ছা হ্যাঁ, ভেরি গুড। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যদি জিজ্ঞেস করে, আপনি যদি বলতে পারেন যে দুই ভাগ করতে পারেন, একটা হলো ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আর একটা হলো গিয়ে ইনজেক্টেবল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। ওরাল ডায়াবেটিক ড্রাগের মধ্যে আবার আবার ভাগ করতে পারেন নিউয়ার ড্রাগস, ওল্ডার ড্রাগস। নিউয়ার ড্রাগস হলো গিয়ে তিনটা। একটা হলো DPP-4 ইনহিবিটর, একটা হলো গিয়ে GLP-1 অ্যানালগ, আর একটা হলো SGLT2। আর ওল্ডার ড্রাগের মধ্যে আমাদের বিখ্যাত কত ড্রাগ আছে, থায়াজোলিডিন্ডিয়ন, আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, সালফোনাইল ইউরিয়াস। হুম। আর যদি বলেন যে ইনসুলিন, তাহলে আপনাকে বলতে হবে র্যাপিডলি অ্যাক্টিং ইনসুলিন, তারপরে একটা হলো লং অ্যাক্টিং ইনসুলিন। এর ভাগ করে বলতে পারে খুব ভালো হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে আমার কাছে যে ওই যে সিকেডি স্টেজ 3, এর মধ্যে মনে রাখবেন যে আবার সিকেডি স্টেজ 3 আবার দুই ভাগ করা হয়, 3A 3B। 3A টা হলো 31 থেকে 45, আর 3B হলো গিয়ে 46 থেকে 60। হুম। একটু মনে রাখবেন যে একটা পেশেন্টের যদি সিকেডি ডায়াগনোসিস হয়, সিকেডির ফার্স্ট সিমটম আসে হলো 3A তে। এখানে প্রথম সিমটম হলো প্রোটিনুরিয়া, এটাকে বলা হয় 3AP। সেকেন্ড সিমটম আসে স্টেজ 4-এ, এখানে ডেভেলপ করে এনিমিয়া। আর স্টেপ 5-এ ডেভেলপ করে হলো ফ্লুইড ওভারলোড, দ্যাট ইজ জেনারেলাইজ ইডিমা। ওকে সামন্ত বলো। না ভাই আসলে আহ, চমৎকার ক্লাস ছিল, তো ইন্টারন্যাশনাল ক্লাস হইতেছে ভাই, আমি বিদেশে আছি যেহেতু। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, তো আমার ভাগ্য ভালো, আমি ইয়ানে কি বলতেছি। ও আচ্ছা, এখন আমার ইচ্ছা আছে আপনাদেরকে একটু একদিন ইনফেকশাস ডিজিজ পড়াবো। কারণ ইনফেকশাস ডিজিজ নিয়ে যেটা হচ্ছে রিসেন্টলি এখন, কারণ ডেঙ্গু আবার আসবে, তো আমি চাচ্ছি যে আমি আজকের ক্লাসটা একটুকি থাকুক, আমি ধরেন যে কালকে কিংবা পরশু দিন আপনাদেরকে ইনফেকশাস ডিজিজ, শুধু ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, কালাজ্বর একটা ছোট ছোট একটা ক্লাস নেবো, যে আপনি পেশেন্টটা কিভাবে ইভালুয়েট করবেন। কারণ ডেঙ্গু যদি শুরু করি এখন, শেষ হবে না আমার ডেঙ্গু। অনেক কিছু পড়াইতে পারবো, ডেঙ্গু পড়াইতে হবে আপনাকে। হ্যাঁ, যদি আপনারা যদি রাজি রাজি থাকেন তাহলে অবশ্যই আমি একটা একটা ইনফেকশন ডিজিজের ক্লাস নিব। আসলে ভাইয়া, ব্যাপার হচ্ছে ভাই, পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, দিবা। ভাইয়া, দিবা বলো, প্লিজ বলো দীপা। আচ্ছা ভাইয়া, মানে স্যাররা কি ডিরেক্ট ডেফিনেশন এমআই ছাড়া আর কোনোটার কি হ্যাঁ, জিজ্ঞেস না করে? না, আমি পরীক্ষার হলে এখন পর্যন্ত স্যারদের কাছে কোনো ডেফিনেশন তো চাই নাই, স্যাররা কখনো ডেফিনেশন ইউজ করে না, কখনোই না। এমনকি এমআই এর ডেফিনেশন একজন জিজ্ঞেস করছিল, পরে স্যার থামাই দিয়েছে, বলছে এত বড় ডেফিনেশন আমার কোনো কাজ নাই, আপনি এমআই বুঝতে পারছেন না সেটা আমার জন্য এনাফ। সুতরাং সুতরাং অন্য সাবজেক্টের মতো মেডিসিনে আমার ডেফিনেশন কোনো টেনশন নাই। আপনি ওকে, যদি থ্যাংক ভুলে যান বাংলায় বলবেন, কোনো সমস্যা নাই। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, যেটা হয়েছে যে হ্যাঁ। গ্রুপে বা আমাদের ইয়েতে অনেকে অনেক সময় জিজ্ঞেস করে যে ভাই শর্ট কেস লং কেস এগুলা নিয়ে আসলে মানে হুম। জানতে চায় আর কি। হ্যাঁ তো হ্যাঁ এখন হ্যাঁ আসলে একদিনে ওয়েবিনারে তো আসলে পসিবল না ভাইয়া, হ্যাঁ এটা হ্যাঁ, তো লং অবশ্যই, টাইমের হ্যাঁ দরকার, কি বলেন হ্যাঁ ভাইয়া? হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে আজকে একটু কম প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু জায়গায় মেবি পরীক্ষা শুরু হয়ে গেছে তো ভাইয়া। হুম হুম তো হুম। এই জন্য আসলে ইয়াটা কম, বা ভাবতেছে এখন পরে পরে দেখে নিব ভিডিও হ্যাঁ লাইভ। হ্যাঁ হ্যাঁ, আমার আসলে এটা আসলে আর একটু আগে করা উচিত ছিল, মাঝখানে ঈদের ঈদের কারণে আবার আমি একটু বিজি ছিলাম, লেট হয়ে গেছে, সমস্যা নাই। পরবর্তী যে নভেম্বরে প্রফ আছে ওটার আগে ইনশাল্লাহ ভালো করে একটা একদম সিস্টেম ওয়াইজ ক্লাস নেবো, চিন্তা করো না, ইনশাল্লাহ। ওইখানে দিবা। ভেবে ভাইয়া যদি নেওয়া হ্যাঁ হয় হ্যাঁ আসলে ইসিজি হ্যাঁ এক্স রে এগুলো ইনক্লুড করে হ্যাঁ, দিলে। অবশ্যই। দিবা কি বলো, দিবা কি একমত? জি ভাইয়া, আচ্ছা তাহলে ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে, তুমি একমত হলে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে খোদাহাফেজ, নাকি আর কিছু কোশ্চেন থাকবে? হ্যাঁ ভাই, আপনার অনেক ধন্যবাদ ভাইয়া, এত ব্যস্ততার হ্যাঁ মাঝখানেও সময় দিয়ে ক্লাস দিচ্ছেন। সারাদিন ক্লাস, তারপর আবার রাত্রেও ক্লাস। হ্যাঁ, আরে বাবা, হ্যাঁ হ্যাঁ ধন্য- হ্যাঁ। ঠিক ধন্যবাদ আছে, ভাইয়া। ঠিক আছে, ভালো থাকে সবাই, ইনশাল্লাহ আবার শীঘ্রই দেখা হবে তাহলে। হ্যাঁ, ওকে। ইনশাল্লাহ। খোদা খোদা থ্যাংক হাফেজ। ইউ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোদা হাফেজ। জাজাকাল্লাহ খাইরুন ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ, খোদা হাফেজ ভাই, খোদা হাফেজ।